বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটস, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির পরিবেশ রসায়ন এবং অর্গানিক কেমিস্ট্রি এই দুইটা চ্যাপ্টার সম্পূর্ণভাবে ডিটেলস যতগুলো জিএসটিতে কোশ্চেন আসছে এবং যেগুলো ইম্পর্টেন্ট অনেক সবগুলো আলোচনা করব। আমি মোহাম্মদ আদম আলী, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে এবং আমি জিএসটিতে 38তম হয়েছিলাম এবং সেই ধারাবাহিকতায় আমি যেভাবে পড়ছিলাম তোমাদের সেভাবেই পড়ানোর চেষ্টা করব। ভিডিওটা লং হবে, সম্পূর্ণটা যদি মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে তুমি কেমিস্ট্রিতে এই দুইটা চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ আসবে সবগুলো অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। অ্যান্ড আমি ধারাবাহিকভাবে সবগুলো চ্যাপ্টারই দেওয়ার ট্রাই করবো, এই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো। সো দেখো, পরিবেশ রসায়নে কনসেপ্ট আছে টোটাল 13। পরিবেশ ও বায়ুমণ্ডলের উপাদান ও গঠন। এখানে দেখো, জিএসটিতে 30% কোশ্চেন আসছে, সব থেকে বেশি কোশ্চেন আসছে 95%, দ্যাট ইজ গ্যাসের সূত্র এবং লেখচিত্র। সো এটা কখনোই স্কিপ করা যাবে না। তারপর বেশি কোশ্চেন আসছে ব্যাপন, অনুব্যাপন এবং গ্যাস তরলীকরণ থেকে। অ্যান্ড সব থেকে বেশি কোশ্চেন আসছে মিঠা পানির উৎস, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড থেকে। তারপর হচ্ছে গাণিতিক সমস্যা ও মানসিক সমস্যা থেকে ভালোই কোশ্চেন আসছে। তো আমরা কিন্তু কোনো কিছুই বাদ দেবো না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো এবং যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো কম গুরুত্ব দিয়ে পড়বো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কিছু এখানে ডেফিনেশন আছে, বাট ডেফিনেশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে তুমি এতটুকু জাস্ট মনে রাখো, সিএফসিটা কি আসলে। সিএফসি হচ্ছে শুধুমাত্র ক্লোরিন, ফ্লোরিন এবং কার্বনের সংবলিত মিথেন ও ইথেনের উদ্বায়ী জাতক সমূহকে সিএফসি বা ফ্লোরোকার্বন বলে। সো সিএফসি দিয়ে কিন্তু অনেকগুলো টাইপের কম্পাউন্ড আছে, এগুলো লেখার জন্য একটা স্পেশাল ট্রিক্স আছে, ওই ট্রিক্সটাও আমরা কিন্তু একটু পর শিখবো। হ্যাঁ, জাস্ট এখন এতটুকুই জেনে রাখো। তারপরে দেখো, আরহেনিয়াস মতবাদটা কি। আচ্ছা, সহজে মনে রাখার কৌশল হচ্ছে, আরহেনিয়াসে কি আছে দেখো তো, আছে না। সো দিয়ে তুমি আয়ন মনে রাখবা। সো আরহেনিয়াস মতবাদটা কি বলে, জলীয় দ্রবণে বা অম্ল জলীয় দ্রবণে আয়ন দেয়। কি আয়ন দেয়? প্রোটন আয়ন দেয়। অ্যান্ড ক্ষার জলীয় দ্রবণে কি দেয়? হাইড্রোক্সিল আয়ন দেয়। তাহলে আর্হেনিয়াস মতবাদ কি দেবে? অল টাইম আয়ন দেবে। যদি প্রোটন বা হাইড্রোজেন আয়ন দেয়, দ্যাট ইজ অম্লীয়। অ্যান্ড যদি সেটা হাইড্রোক্সিল আয়ন দেয় তাহলে সেটা কি হবে? ক্ষারীয়। তারপরে দেখো, ইজিলি কিন্তু আয়নের দিয়ে মনে রাখতে পারবা, ঠিক আছে। আর্হেনিয়াস তাহলে কি আয়ন বিষয়ে রিলেটেড আর কি দিছে যে থিওরিটা। তারপর হচ্ছে ব্রান্ডস্টেড লাউরি যে মতবাদটা আছে, দেখো এখানে ট আছে না। ব্রান্ডস্টেড ট মানে কি? প্রোটনে ট আছে না, দেখো এখানেও ট আছে মাঝে, এখানেও ট আছে মাঝে। তো এভাবে কিন্তু আমরা ব্রান্ডস্টেড লাউরিটাকে বলতে পারি এটা প্রোটনের মতবাদ, মানে প্রোটন গ্রহণ করবে নাকি বর্জন করবে তার ভিত্তিতে অ্যাসিড ক্ষার আমরা ডিফাইন করবো। দেখো, অম্ল হচ্ছে সে সকল পদার্থ যারা প্রোটন প্রদান করতে পারে, দ্যাটস মিন প্রোটন দান করবে, সেটা কি? অম্ল। আর ক্ষার হচ্ছে সে সকল পদার্থ যারা প্রোটন গ্রহণ করবে, ঠিক আছে। সো আমরা কিন্তু এক্সাম্পল একটু পরেই দেখবো, জাস্ট এতটুকুই মনে রাখো। প্রোটন কি? যদি গ্রহণ করে সেটা কি? ক্ষার। অ্যান্ড যদি প্রোটন দান করে সেটা কি? সেটা হচ্ছে ব্রান্ডস্টেড লাউরি মতবাদে প্রোটন, সরি অম্ল, ঠিক আছে, প্রোটন দান করলে। তারপরে আসো অনুবন্ধী জোর অম্ল ক্ষার। অনুবন্ধী জোর অম্ল ক্ষার কোনগুলা? প্রোটন দান এবং গ্রহণের ফলে উদ্ভূত অম্ল ক্ষার জোরকে অনুবন্ধী জোর বলে। তাহলে কি হবে? প্রোটন দান এবং গ্রহণের ফলে উদ্ভূত যে অম্ল ক্ষার একটা জোড়া তৈরি হবে ওটাকে বলা হয় অনুবন্ধী জোর। শক্তিশালী অম্ল এবং দুর্বল ক্ষার একটি অনুবন্ধী জোর গঠন করে। আচ্ছা, শক্তিশালী অম্ল, যে অম্লটা অনেক শক্তিশালী ছিল তার যে অনুবন্ধীটা হয় ওইটা আবার দুর্বল হয়। আবার যে ক্ষারটা অনেক দুর্বল ছিল তার যে অনুবন্ধী হয় সেটা আবার কি হয়? অনেক তীব্র হয়। একটু পরে আমরা ডিটেলস আরো শিখব। তারপরে আসলে দেখো লুইস মতবাদ। লুইসে কি আছে ভাইয়া? রস্যই আছে। সো কি হবে? ইলেকট্রনের এখানে কথাবার্তা আসবে। এক জোড়া ইলেকট্রন গ্রহণে সক্ষম পদার্থ মাত্রই কি? অম্ল। এবং এক জোড়া ইলেকট্রন প্রদানে সক্ষম পদার্থই ক্ষার। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সেটাকে কি বলবো? অম্ল। অ্যান্ড এক জোড়া ইলেকট্রন যদি প্রদান করে সেটাকে কি বলবো? ক্ষার। ওকে, ডান। দেন এখানে আছে পানির ক্ষরতা। যে পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করে না কিন্তু অধিক ঘষলে ফেনা উৎপন্ন হয় তাকে ক্ষর পানি বলে। এটা লাইন বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা ইম্পর্টেন্ট। স্থায়ী ক্ষরতাটা কি আসলে?
পানিতে দেখো ক্যালসিয়াম অক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম 2+ প্রকৃতির ক্লোরাইড, সালফেট, লবণ দ্রবীভূত থাকলে পানির স্থায়ী ক্ষারতা হয়। সো এটা কিন্তু আমরা একটা মনে রাখার কৌশল আছে, একটু পরে আমরা মনে রাখার কৌশলটা শিখবো। জাস্ট এখানে ওভারভিউ দিতেছি আর কি। তারপরে বিওডি সিওডি আছে, এগুলো আমরা ডিটেলস পরবর্তীতে পড়তেছি। আচ্ছা, দেন এখানে আসো, এই যে এইখান থেকে কি কি কোশ্চেন আসবে দেখো। এইখান থেকে আসবে তোমার এই যে এইটা আসতে পারে যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান সমূহ, নাইট্রোজেনের পরিমাণ কত, 78.09%, এটা একটু মনে রাখতে হবে। অক্সিজেনের পরিমাণ 20.946, মানে এটা থেকে জাস্ট এইটা একটু অনেক লেস, কিন্তু অক্সিজেনে কম, নাইট্রোজেনে কি বায়ুমণ্ডলে বেশি। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডটা মনে রাখতে পারো 0.33। তারপরে আর্গনটা খুব একটা আসে না, এই তিনটাই বেশি আসে। ঠিক আছে, এখন এই যে এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে ঢাবিতে কোশ্চেন আসছিল আমাদের সময়। বায়ুমণ্ডলের স্তর কয়টা আছে, গ্যাসের সংযুক্তির ভিত্তিতে, আর একটা আছে গ্যাস চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে। আচ্ছা, গ্যাসের সংযুক্তির ভিত্তিতে একটা আছে সমমণ্ডল আর একটা বিষমমণ্ডল, অ্যান্ড চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে আবার দুইটা, একটা আছে ট্রোপোমণ্ডল আর একটা কি স্ট্রোটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে দুইটা টাইপে ভাগ করা হয়েছে, আয়নোস্ফিয়ার আর একটা কি এক্সোস্ফিয়ার ও চুম্বকোস্ফিয়ার। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট এইটা মনে রাখবা। স্ট্রোটোস্ফিয়ারটা কি, এই অঞ্চলে ঝড় বৃষ্টি না হওয়ায় একে শান্ত মণ্ডল বলা হয়। তাহলে কোন মণ্ডলকে শান্ত মণ্ডল বলা হয়, এই যে স্ট্রোটোস্ফিয়ার। কেন, এটাতে ঝড় হয় না এই কারণে। তারপরে হচ্ছে ট্রোপোস্ফিয়ারটা কি, প্রাকৃতিক ঝড় বৃষ্টি আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রক হয়, একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। তাহলে ট্রোপোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, আর স্ট্রোটোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে কি শান্ত মণ্ডল। এই যে এই পরিসরগুলো দেওয়া আছে, যদি মনে রাখতে পারো বেস্ট, বাট আমি কিন্তু এগুলো মনে রাখিনি ভাই, তবুও আমি মানে ভালো একটা মেরিট করতে পারছি। তুমি যদি মনে রাখতে পারো একদম বেস্ট হবে, মনে না রাখলেও চলবে, বাট এগুলো একটু পড়বা, বৈশিষ্ট্যগুলো আসে বেশি আসে, এগুলো থেকে এই বৈশিষ্ট্যগুলো বেশি আসে। দেখো ট্রোপোস্ফিয়ারকে এর বৈশিষ্ট্যগুলো কি কি, ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ, বিমান চলাচল করে এই মণ্ডল দিয়ে। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের যে স্তরটা আছে এই স্তর দিয়ে নর্মালি বিমানগুলো চলাচল করে। এটার অপর নাম ক্ষুব্ধ মণ্ডল, একটু আগেই পড়লাম। প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয়, বেশিরভাগ ওজোন স্তর থাকে। জেট বিমান চলাচল, অপর নাম হচ্ছে শান্ত মণ্ডল স্ট্রোটোস্ফিয়ার, এটা একটু আগে পড়ছি। ছাতার মতো পৃথিবীকে আচ্ছাদন করে কে, তাহলে এই যে স্ট্রোটোস্ফিয়ারই। বায়ুমণ্ডলের মোট ওজনের 90% এই অঞ্চলে বর্তমান। তারপর দেখো মেসোস্ফিয়ারটা কি বলছে, মেসোস্ফিয়ার হচ্ছে পারমাণবিক অক্সিজেন বিরাজ করে। তাহলে পারমাণবিক অক্সিজেন কোথায় আছে, মেসোস্ফিয়ারে আছে। উল্কা ধ্বংস হয় এবং ঋণাত্মক ল্যাপ্স রেট ঘটে এখানে। ঠিক আছে, এই যে এখানে ঋণাত্মক ল্যাপ্স রেটের কথা বলছে। বায়ুমণ্ডলের শীতলতম অবস্থায় পৌঁছায় এবং ওজোন স্তর অনুপস্থিত, এগুলো পড়তে পারো। অ্যান্ড হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের পরিমাণ বেশি কোথায়, থার্মোস্ফিয়ার বা আয়নস্ফিয়ারে। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত, এর নিচের স্তরকে ক্যানেলি হেভিসাইড বলা হয়, উপরের স্তরকে কি বলা হয়, অ্যাপেলটন স্তর। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো তুমি পরে নিও, আমি একটু স্কিপ করলাম। হ্যাঁ, এগুলো খুব যে ইম্পর্টেন্ট এমনটা না। আচ্ছা, তারপরে আসো, এখানে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল বিস্তৃত। এই যে নাইট্রোজেনের পরিমাণ এটা, অক্সিজেনের পরিমাণ এটা, অলরেডি কিন্তু আমরা পড়ছি। বিষমমণ্ডল এটা একটু মনে রাখতে পারো, 100 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এটি পারমাণবিক নাইট্রোজেন স্তর এন। তারপরে হচ্ছে 200 থেকে 1100 কিলোমিটার, এটা হচ্ছে ও, মানে অক্সিজেন, এবং 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এটা হিলিয়াম স্তর বলা হয়, এটা হিলিয়াম এইচি। অ্যান্ড 3500 থেকে 65,000 পর্যন্ত হাইড্রোজেন স্তর নামে পরিচিত, এটা হচ্ছে এইচ। তাহলে মনে রাখার কৌশল কি, নো হিম। নো মানে কি, নো মানে হচ্ছে নাইট্রোজেন, ও মানে অক্সিজেন, হে মানে কি, হে মানে হচ্ছে হিলিয়াম, আর এইচ মানে হচ্ছে হাইড্রোজেন। নো হে দ্বারা তুমি মনে রাখতে পারো। এগুলো তুমি স্ট্রাটোস্ফিয়ারের মুখ্য উপাদান, ই সেইড নো। তাহলে হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান কি, হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন অ্যান্ড ওজোন। আচ্ছা, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়কে সাধারণত টিপিক্যাল সাইক্লোন বলা হয়, এগুলো লাগবে না, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, বাট তোমার জন্য এগুলো ইম্পর্টেন্ট না। সেখানে দেখো জিএসটিতে কোশ্চেন আসে নাই, জাহাঙ্গীরনগরে অনেক কোশ্চেন আসছে, জাহাঙ্গীরনগরের এ ইউনিট না আবার এটা,
জাহাঙ্গীরনগর ডি ইউনিটটা অনেকটা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, বাট এগুলো তোমার পড়ার দরকার নেই, তুমি মেইনলি এই ইউনিটের গুলো পড়বা। অ্যান্ড যেগুলা জিএসটিতে আসছে এবং সাস্টে আসছে এগুলো একটু বেশি সলভ করবা, এগুলো না পড়লে হবে, এগুলো আমি পড়ি নাই। যে এই ইউনিটের গুলো মাঝে মাঝে একটু সলভ করিও। এই ইউনিটে এটা আসছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, একটু আগেই কিন্তু আমরা দেখছি 0.03%, তাই না? 00 হবে না, 0.03%। সো আমি নেক্সট যেগুলো ইম্পর্টেন্ট ওইখানে যাই। এই যে এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখো এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, এসটিপিতে চাপকে বলা হয় 1 atm, যখন অ্যাটমসফিয়ারে কি বলবো। অ্যান্ড ওইটাকে যদি আমরা মার্কারের ইউনিটে লিখি তাহলে হবে 76 সেন্টিমিটার। মিলিমিটার করলে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব, সেন্টিমিটার থেকে মিলিমিটার যাওয়ার জন্য 10 দ্বারা গুণ করবো। তো 760 মিলিমিটার মার্কারি। অ্যান্ড এটাকে প্যাসকেলে করলে হবে 1.0135325 ইন্টু 10⁵ প্যাসকেল। সো এসটিপির তোমাকে তাপমাত্রাটা মনে রাখতে হবে 0 সেলসিয়াস অথবা 273 কেলভিন। অ্যান্ড আয়তনটা হচ্ছে কত, 22.4 ডিমিটার কিউব পার লিটার। ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে এনটিপি। এনটিপিতে চাপ কত, সেম এটিপিতে যেমন ছিল 1 atm, এসটিপিতে যেমন ছিল এনটিপিতেও সেম, কিন্তু এখানে তাপমাত্রাটা ভলিউমটা ডিফারেন্স। আচ্ছা, তাপমাত্রা কত এখানে, তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। আর আয়তন হচ্ছে 24.04। তারপরে হচ্ছে এসএটিপি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো এক্ষেত্রে কিন্তু চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল, অ্যান্ড তাপমাত্রা হচ্ছে রুম টেম্পারেচার অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। আয়তন কত, আয়তন হচ্ছে 24.78। সো এই চারটা ভ্যালু, সরি এই তিনটা ভ্যালু কিন্তু অবশ্যই তোমাকে মাস্ট বি মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট তোমার এসিটিপি অ্যান্ড এসিটিপি অ্যান্ড এসটিপিটা, এটা একটু কম আসে, এনটিপিটা এই দুটো বেশি আসে আর কি। সো এখানে পরিবর্তনটা একটু শিখতে হবে, এগুলো লাগবে না, ভরের এককের মধ্যে সম্পর্ক এগুলো খুব একটা আসে না, স্কিপ করতে পারো। কিন্তু এই জিনিসটা, চাপ এবং আয়তনের এককের পারস্পরিক রূপান্তর রেখাচিত্র। চাপের পরিবর্তনের ক্ষেত্রে দেখো, সেন্টিমিটার থেকে যখন প্যাসকেলে যাবে তখন কত করতে হবে, তখন ইন্টু করতে হবে 133.27 দ্বারা। যখন আবার প্যাসকেল থেকে সেন্টিমিটার মার্কা দিতে যাওয়া, তখন এটা দুটো ডিভিশন করতে হবে। ঠিক আছে। তারপরে যে আয়তনের ক্ষেত্রে দেখো, আয়তনের ক্ষেত্রে যখন মিটার কিউব থেকে আমরা মিটার কিউব যাব তখন কি করব, 10 কিউব দ্বারা মাল্টিপ্লাই করবো। যখন ডেসিমিটার কিউব থেকে আমরা জাস্ট মিটার কিউবে যাব তখন 10 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করবো। লিটারের ক্ষেত্রে সেম, সেন্টিমিটার আর মিলিলিটার বলা হয়। সো সেন্টিমিটার থেকে লিটারে যাওয়ার জন্য কি করতে হবে, 10⁻³ দ্বারা গুণ করতে হবে, বা 10⁻³ দ্বারা ভাগ করলেও হবে। ইনভার্স দ্বারা গুণ করা আর 2⁻³ দ্বারা গুণ করা কি, ভাগ করা সেম কিন্তু। ঠিক আছে। তো তুমি এই জিনিসটা কিন্তু মনে রাখবা, 1 dm³ সমান 1 লিটার, খুবই ইম্পর্টেন্ট, তাহলে কি ম্যাথ করার সময় এটা লাগবে আমাদের মনে রাখতে হবে। 1 লিটার। তারপরে আসো এখানে পরম শূন্য তাপমাত্রা অ্যান্ড পরম তাপমাত্রার স্কেল। পরম শূন্য তাপমাত্রা জাস্ট ওকে মনে রাখবা, ওকে মানে কি, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এতটুকুই, এগুলো লাগবে না। তারপরে আছে প্রমাণ তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। বিভিন্ন এককে আর এর ভ্যালু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। দেখো, লিটার বায়ুচাপ, অর্থাৎ লিটার অ্যাটমসফেরিক যে ইউনিটটা আছে, লিটার অ্যাটমসফেরিক ইউনিটে আর এর ভ্যালু হচ্ছে 0.00821। অ্যান্ড এসআই ইউনিট যেটা আন্তর্জাতিক পদ্ধতিতে স্বীকৃত, সেটা হচ্ছে 8.314। খুবই ইম্পর্টেন্ট এই দুটা। অ্যান্ড সিজিএস অ্যান্ড ক্যালোরি এই দুটো বেশি আসে না, বাট যদি মনে থাকে তাহলে ভালো, বাট এই দুইটা তোমার মেইন রাখবো। ঠিক আছে।
অ্যান্ড এখানে এগুলো লাগবে না। তারপরে হচ্ছে এখানে বোল্টজম্যান ধ্রুবক যেটা, এটা একটু লাগবে। সো লিটার বাই হিসাবে ইউনিটটা কত, 1.36 কিন্তু 10 to the 10 inverse 25। যদি এটা হচ্ছে তুমি জুল পার কেলভিনে দাও, মেনলি এটা বেশি লাগে, জুল পার কেলভিনটা 1.38 ইন্টু 10 inverse 23। ঠিক আছে, দেখো বোল্টজম্যান ধ্রুবকের একক মলিকিউল ইনভার্স হবে, কিন্তু মোল ইনভার্স হবে না কিন্তু। ঠিক আছে, কারণ আছে, ডিউ কোশ্চেন। দেখো বোল্টজম্যান ধ্রুবকের একক কি, বোল্টজম্যান ধ্রুবকের একক কিভাবে বের করবা, এই যে এই ফর্মুলা দিয়ে বের করবা। কে ইকুয়াল টু কি, কে ইকুয়াল টু হচ্ছে গিয়া, কে ইকুয়াল টু কি বলে, কে ইকুয়াল টু হচ্ছে তোমার আর ডিভিশন এন এ। ঠিক আছে, সো আর এর হলো কি, আর এর ইয়া কিন্তু মানে ইউনিট হচ্ছে জুল পার কেলভিন পার মলিকিউল, এটা সবাই জানো আশা করি। এটা না জানলেও তুমি বের করতে পারবা, পিভি ইকুয়াল টু এন আর টি, এটা থেকে বের করা যাবে। অ্যান্ড এন এ, এন এ এর ভ্যালু কি, এন এ হচ্ছে একটা তোমার অ্যাভোগাড্রোর নাম্বার। সো এটাও কিন্তু ইউনিট মলিকিউল ইনভার্স। ঠিক আছে, সো মলিকিউল ইনভার্স অ্যান্ড মলিকিউল ইনভার্স চলে যাবে। এগুলো অনেক ইজি আছে। এক এটিএম সমান কত পাস্কেল, এটা সবাই পারবে তোমরা। 1 0 3 2 3 2 3 2 5, যদি 10 to the 5 না দাও, শুধু এই পয়েন্ট সংখ্যাটা দিলেই হয়ে যাবে, পাওয়ার দিলে পয়েন্ট আসবে এখানে। তারপরে আসো এখানে গ্যাসের সূত্র ও তার লেখচিত্র, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা ডিটেলস শিখবো। ফার্স্ট আছে এখানে কি বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি বলছে, স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন ও চাপ। তাহলে এটা সম্পর্কটা কিসের, স্থির তাপমাত্রায় মানে টি ফিক্সড, তাহলে তাপমাত্রা এবং গ্যাসের আয়তন ও চাপ এর সম্পর্ক হচ্ছে কি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এইরকম আর কি। ভি প্রপোর্শনের কি হবে, 1/P। এখান থেকে কি লেখা যাবে, এটা সবাই পারবা তোমরা। এই যে এখান থেকে লেখা যাবে ভি ডিভিশন ভি 2, এটাকে যদি 1 দাও, এটা দেবে 2, অ্যান্ড ইকুয়াল হবে, এটাকে যদি পি দাও, এটা হবে পি, বাট এইখানে দেখো 1 দিছো, এখানে 2 দিছো, এখানে সম্পর্ক ছিল কি ব্যস্তানুপাতিক। সো এখানে 1 দিলে এখানে 1 দেওয়া যাবে না, এখানে দিতে হবে 2। যদি সমানুপাতিক হইতো তাহলে এখানে আমরা কি দিতাম, 1 দিতাম, কিন্তু এটা সমানুপাতিক না, এখানে কি দিতে হবে, 2 দিতে হবে, 2, অ্যান্ড এটা হবে কি 1। সো এইভাবে কিন্তু তিনটার যে কোনো দুইটার ভ্যালু থাকতে পারে, বা তিনটাই ভ্যালু থাকতে পারে, আমাকে অপর ভ্যালুটা বের করতে পারবে। ঠিক আছে, দেখো সেম ভাবে কিন্তু এই ভি প্রপোর্শন টি, এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লস কি বলছে, স্থির চাপে, চাপ স্থির, এখানে গ্যাসের আয়তন ও তাপমাত্রা কি সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শন টি। তারপরে কি, চাপের সূত্র বা গেলুসাকের সূত্র। সো এটা হচ্ছে কি, গেলুসাকের সূত্র, আরেক নাম হচ্ছে চাপের সূত্র। চাপ আর চার্জ কিন্তু মিশ্রিত করবো না। এই যে চাপ যখন বলবে তখন কি আসবে, প্রেসার ইনটু টি। সো এখানে কিন্তু আয়তন ফিক্সড, সো এখানে কি ফিক্সড, এখানে হচ্ছে তোমার চাপ ফিক্সড, পি ফিক্সড, এই ফর্মুলাতে পি ফিক্সড, এই ফর্মুলাতে হচ্ছে তোমার টি ফিক্সড, অ্যান্ড এই ফর্মুলাতে তোমার কি ভি ফিক্সড। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এই তিনটা। তারপরে অ্যাভোগাড্রোর সূত্র, এটাও মাঝে মাঝে আসে, বাট খুব একটা আসে না। ভি প্রপোর্শনাল এন, এন কি, এন হচ্ছে মোল সংখ্যা। তো যখন এটাকে ম্যাথ করবো বুঝতে পারবো। ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটাও ইম্পর্টেন্ট আছে। দেখো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাসের একটি মিশ্রণের মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে মিশ্রণের যতগুলো গ্যাস উপস্থিত আছে তাদের মোট চাপ মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাসসমূহের মোট আংশিক চাপের সমষ্টির সমান হয়েছে, সবগুলো সমষ্টির সমান। ঠিক আছে, অ্যান্ড এটা আসলে গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা,
স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হারকে আর দ্বারা সিম্বলাইজ করা হয় উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের বাস্তবানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এটা যদি কোনো একটা গ্যাসের কি হয়, আর হয়, দ্যাটস মিন ব্যাপন হার হয় উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এই দেখো রুট ওভার, এবং তার উপর কি আছে, মানে প্রপোর্শন, এবং তার উপর রুট ওভার আছে। সো এখানে ডিটা অনেক সময় আমরা কোনো গ্যাসের এম দ্বারাও রিপ্লেস করতে পারি। এম মিনস মলিকুলার মাস, ঠিক আছে। ওটা অনেক সময় ঘনত্ব দিয়েও বের করা যায়। ডাল্টনের আংশিক চাপ সূত্র। মিশ্রিত গ্যাসের চাপ নির্ণয় করা যাবে এবং আর্দ্র গ্যাসের চাপ নির্ণয় করা যাবে। গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে কি করা যাবে, বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারবা, গ্যাস মিশ্রণের উপাদান সমূহের পৃথকীকরণ ও গাঢ়করণ, তারপর হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ পৃথকীকরণ, আচ্ছা, তারপরে আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাসীয় বস্তুর পরিমাণ নির্ণয়, উদ্বায়ী তরলের মোলার ভর, আণবিক ভর নির্ণয়, কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয়। আচ্ছা, এই গ্রাফগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু শিখতে হবে তোমাকে। দেখো কি বলতেছে, এখানে বলতেছে ফার্স্ট বয়েলের সূত্র থেকে আমরা তিনটে টাইপের গ্রাফ পাই। এবং একটা হচ্ছে পি অ্যান্ড ভি এর মধ্যে সম্পর্ক। পি অ্যান্ড ভি এর মধ্যে সম্পর্কটা কেমন হবে, এই যে বয়েলের সূত্রে পি বনাম ভি, পি এবং ভি এর মাঝে যদি তুমি সম্পর্ক দেখাতে চাও তাহলে কিন্তু এই যে এরকম হবে, পি অ্যান্ড ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্টটা কি, একটা অধিবৃত্ত। অধিবৃত্ত তোমরা নিশ্চয়ই ম্যাথের যে কোনিক চ্যাপ্টারটা আছে ওইটা করছো মেবি। সো ওইটা থেকে কিন্তু ওইটা আসছে, এক্স ওয়াই যদি থাকে তাহলে কি হবে, অধিবৃত্ত হবে। চিত্রটা এরকম। সো এটা কিভাবে আসছে এটা তো আশা করি জানো। এটা হচ্ছে পি প্রপোর্শনাল 1/v। সো 1/vটাকে প্রপোর্শনাল সাইন তুলে দিয়ে কি লিখছে, কে লিখছে, এবং সমান চিহ্ন দিছে, অ্যান্ড ভিটা এইদিকে ছিল, এদিক থেকে ওইদিকে নিয়ে আসছে। সো পিভি ইকুয়াল টু কে হয়েছে এখানে। সো দেখো পিভিটাকে যদি এটা এক্স অক্ষ ধরো, সরি এটাকে যদি ওয়াই অক্ষ ধরো, এটাকে যদি এক্স অক্ষ ধরো, তাহলে কি আছে এক্স ওয়াই, তাই না? তো এক্স ওয়াই কে সি বলা হচ্ছে, মানে কনস্ট্যান্ট। সো এরকম টাইপের কোনো যদি আসে ইকুয়েশন, তাহলে সেটাকে বলতে হবে অধিবৃত্ত। কেন, তুমি ম্যাথের কোনিক চ্যাপ্টারটা পড়লে আরো ডিটেলসে বুঝতে পারবে। সো তারপরে দেখো এরকম যদি গ্রাফ আসে, পি প্রপোর্শনাল 1/v, এখানে দেখো দেখো পি প্রপোর্শনাল ভি ছিল, আর এখানে পি প্রপোর্শনাল 1/v। সো এটা কি, এটা তো সমানুপাতিক সম্পর্ক, দেখো এরকম কিন্তু। তো আমরা যদি এইভাবে লিখি 1/p, না পি লিখি, পি প্রপোর্শনেট 1/v। সো এইখানে এই যে 1/v, এটা কি ছিল, ওয়াই এক্সিস এক্স এক্সিস ছিল, আর এটা এক্স এক্সিস ছিল। সো এইরকম গ্রাফটা হবে, তাহলে গ্রাফটা অনেক বাঁকা হয়ে যাচ্ছে। সো এটাকে যদি তুমি পি দাও, এটা পি, এটা কি 1/v, 1/v, আমি শুধু ভি লিখি নাই কিন্তু 1/v করছি, ঠিক আছে। সো 1/v যদি ভি থাকে, দেখো পি প্রপোর্শনেট সাইন, মানে কি সমানুপাতিক। সো কি হবে, এটা আজকে এভাবে লেখা যায়, এটাকে যদি তুমি এভাবে লিখতে পারো, এটাকে তুমি যদি কি ধরো, ওয়াই ধরো, পি কে প্রপোর্শনাল সাইন তুলে দিয়ে একটা ধ্রুবক আসবে, ধ্রুবক ধরলাম আমরা কি, এম, বা অন্য কোনো একটা ধ্রুবক ধরি, ধরো সি, সি না কে ধরো, কে অ্যান্ড এটা কি ছিল, এটা এক্স, এটা এক্স অ্যাক্সিসে রাখছো না, সো এখানে কি লিখবা এক্স। সো দেখো এটা কিসের মতো, ইকুয়েশনটা কিসের মতো হচ্ছে, মূল বিন্দুভূমি সরলরেখা না, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এরকম ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম হচ্ছে ঢাল, এক্স হচ্ছে এক্সেস যে ভ্যালুটা থাকে, বা এখানে কেটা, কেটা কি, কেটা হচ্ছে তোমার ঢাল মনে করো। সো এটা কি এরকম, ঠিক আছে। সো এটা হচ্ছে মূল বিন্দুভূমি সরলরেখা। সো এই জন্য কিন্তু এটা কি হয়েছে, এখানে পি ডিভিশন 1/vটাকে
এরকম লেখচিত্র দিয়ে লেখা হয়েছে। তারপরে আসো পিভি এবং ভি। যদি পিভিটা কোথায় থাকে, যদি পিভিটা উপরে থাকে এবং নিচে আবার কি থাকে, পি থাকে। তো এখন কি হবে, বয়লের সূত্রে পিভি বনাম পি এর গ্রাফ ধ্রুবক বনাম চলক। দেখো পিভিটা কি থাকে, পিভি কিন্তু ফিক্সড থাকে, ঠিক আছে। কিসের সাপেক্ষে, যদি তাপমাত্রা ফিক্সড থাকে, অ্যান্ড এখানে কি প্রেশারও বাড়াচ্ছ, অ্যান্ড পিভি এখানে কি ফিক্সড থাকবে। সেটা একটু মনে রাখতে হবে, আনুভূমিক সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল হবে যদি পিভি বনাম কি থাকে, ভি থাকে, তাহলে পিভি ফিক্সড, ঠিক আছে। মানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যে এটা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মনে হয়। বাট এখানে ছিল পি উপরে আর নিচে এখানে ভি, এন্ড যদি পিভিটাই উপরে থাকে ওয়াই এক্সিসে, তাহলে এরকম লেখচিত্রটা আসবে। সেগুলো হচ্ছে আইসোথার্মাল লেখচিত্র বা সমষ্ণ রেখার যে লেখচিত্র সেগুলো। এখন আসো লগ পি এবং লগ ভি দিয়ে। আচ্ছা, লগ পি এবং লগ ভি দিয়ে কি কেমন হবে, এই যে সেম কিন্তু লগ পি অ্যান্ড লগ ভি দিয়ে যদি তুমি লিখতে চাও, পি পি প্রপোর্শনাল ওয়ান ডিভিশন ভি। সো এখান থেকে কি লেখা যাবে, পিভি। এখানে অ্যাকচুয়ালি এটা প্রপোর্শনাল সাইন, ঠিক আছে। পিভি, এই ভিটা এইদিকে আসলো, প্রপোর্শনাল সাইন তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম এইটা। বাট আমাদের এখানে লগ আছে, হ্যাঁ। সো লগ যদি থাকে তুমি কি করতে পারবা, লগ উভয় পক্ষকে নিয়ে। সো এখানে লগ নিয়ে আসলাম, লগ কি থাকলো, পিভি। লগ পিভি ইকুয়াল টু লগ কে, লগ পিভি ইকুয়াল টু লগ কে। সো এখানে দেখো লগ পিভি দুইটা মাল্টিপ্লাই আছে। সো লগের ক্ষেত্রে যদি দুইটা মাল্টিপ্লাই থাকে সেটাকে আলাদা আলাদা করে যোগ আকারে লিখতে হয়। এটা তোমরা যখন লগারিদম পড়বা তখন বুঝতে পারবে। লগ পি প্লাস লগ ভি, এই যে এরকম, ইকুয়াল টু লগ কে। সো এইটা দিয়ে আমাদের গ্রাফ আউট করতে হবে। এখন দেখো কোন এক্সিসে কি আছে, পি এক্স, পিটা কি এক্স এক্সিসে আছে নাকি ভিটা এক্স এক্সিসে আছে, এটা আমাদের দেখতে হবে। সো এটা আমরা একটা দেখে নিয়ে গ্রাফটা আউট করি। সো দেখো এখানে কিন্তু লগ পিটাকে কোথায় রাখছে, ওয়াই এক্সিসে রাখছে। সো লগ পি কে যদি আমরা ওয়াই এক্সিসে রাখি তাহলে কি হবে, কাট করি, এই এই এখানে কি আছে, লগ পি, লগ পি এখানে কি লগ ভি। সো লগ ভি যদি থাকে দেখো, সো এখানে তুমি কি বের করবো, অল টাইম তুমি ওয়াই এর ভ্যালুটা বের করবা। এটা ওয়াই না, এটা এক্স, এটা ওয়াই। সো ওয়াই এর ভ্যালু এখানে বের করলে কি হবে বলো তো, এখান থেকে যদি ওয়াই এর ভ্যালু দ্যাটস মিন লগ পি বের করি, লগ পি ইকুয়াল টু কি হবে, লগ কে মাইনাস লগ ভি। সো এটাকে কি বলবো, লগ কে কে, লগ কেটা একটা কনস্ট্যান্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে মাইনাস লগ ভি, লগ ভিটা কি ছিল অ্যাকচুয়ালি এক্স, তাই না। সো এখানে এক্স, ঠিক আছে। সো এটাকে যদি তুমি ওয়াই ধরো তাহলে কি আসতেছে, অতএব দিয়ে যদি লিখি আমি, এটা হচ্ছে পুরোটা ওয়াই। সো এখানে ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে কি আছে, এক্স আছে এবং এর সাথে আছে মাইনাস। সো এখানে এক্সটার সাথে লিখলাম অ্যান্ড মাইনাস লিখলাম, মাইনাস ওয়ান লিখলাম, ঠিক আছে। একই তো, মাইনাস ওয়ানের সাথে এক্স ইন্টু, তারপরে সিটা কি আকারে আছে, প্লাস আকারে আছে। সো এইরকম এই ইকুয়েশন দিয়ে আমাদের এখন গ্রাফ আউট করতে হবে, ঠিক আছে। এটা কি আসলে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি। সো দেখো এখানে ঢাল কিন্তু ঋণাত্মক, সো যদি ঢাল ঋণাত্মক হয় এবং এটা কিন্তু একটা কি সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু না। যদি হইতো তাহলে সি এর ভ্যালু জিরো আসতো। সেটা কি হবে, এটা হবে কিন্তু যেহেতু ঋণাত্মক ঢাল, এই জন্য ওটা উপর থেকে আসবে, হ্যাঁ। এইরকম যদি পজিটিভ হইতো তাহলে কিন্তু এখান থেকে শুরু করতে হবে। সো এটাই হবে অ্যাকচুয়াল আমাদের গ্রাফ।
এটাই করে দেওয়া আছে এখানে কিন্তু। সো তারপর সেম ভাবে এটাও বের করতে পারবো আমরা, পিভি স্কোয়ার ভি। সো এখানে কি করতে হবে, ভি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। মাল্টিপ্লাই করার পর সেম ভাবে তোমরা মানে বোথ সাইডকে ভি দ্বারা মাল্টিপ্লাই করবে, তারপরে দেখবে যে কেমন আসে। তারপরে কিন্তু এরকমই একটা মূলবিন্দুগুলি সরলরেখা হবে। সো এখন দেখো যে চার্লসের সূত্র হাতে যে গ্রাফগুলো আছে, ভি আর টি এর প্রপোর্শনের সাইন। সো এরকম এই যে ভি ভি প্রপোর্শনেট টি, প্রপোর্শনের সাইন উঠাই দিয়ে সমান চিহ্ন অ্যান্ড এখানে কে আসছে। সো কি হবে তাহলে, মূল বিন্দুগুলি সরলরেখা হবে, কারণ সি এর হলো 0 এখানে। তাহলে কি হবে, ভি এখানে টি এখানে, তাহলে মূল বিন্দুগুলি সরলরেখা। তো তারপর যদি আসে টি ডিগ্রি সেলসিয়াসের চার্লসের সূত্র, তাহলে এইভাবে লিখতে হবে, ভি ইকুয়াল টু ভি নট অ্যান্ড টি ডিগ্রি সেলসিয়াসের জন্য কতটুকু আয়তন বাড়বে সেটা ভি নট ইন্টু টি ডিভিশন 273। সো এটা কিন্তু এরকম গ্রাফটা। সো এখন যদি গ্রাফটা এরকম আসে, ভি ডিভিশন টি এবং নিচে হবে টি, তাহলে কি করবা, তাহলে এখানে ভিটা নিচে টি নিয়ে আসবা, ও টিটা এখানে নিয়ে আসবা। দেন এখানে কি থাকবে পরে, কে পরে থাকবে। তো ভিটি ডিভিশন কে, সেখানে ভিটি ডিভিশন এক্স এর যদি ওয়াই থাকে তাহলে কিন্তু এটা কনস্ট্যান্টের মতো থাকবে। আর হচ্ছে গেলুসাকের সূত্র বা সাপির সূত্র, পি প্রপোর্শনাল টি, এটাও কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। সে তারপর খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা, 0.2 মোলের জন্য এই যে একটু পর কিন্তু আমরা এটা প্র্যাকটিস করবো একটু, ঠিক আছে, এটা কিভাবে এটা 0.2 মোলের জন্য লেখা যায়। সো যদি আমরা করি 0.2 মোলের জন্য, সো আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, জাস্ট তোমাদের ওভারভিউ দেব যে কোনগুলো তুমি স্কিপ করবা না এবং কোনগুলো তুমি স্কিপ করবা। সো এখানে এমসিকিউ যেগুলো আছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং চট্টগ্রাম, এই দাগানো এমসিকিউগুলো অবশ্যই সলভ করবা, ঠিক আছে। এই যে এমসিকিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি মোর প্র্যাকটিস এমএমপি দিয়ে দাঁড়িয়ে রাখছি। ভ্যান্ডারওয়ালস ধ্রুবক এ এর একক কি। সো ভ্যান্ডারওয়ালস ধ্রুবক এ এর একক হচ্ছে এই যে এটা, কেন, কারণ এন স্কোয়ার এ ভি স্কোয়ার, এই টোটালটার একক কিন্তু কি পি। পি মিনস এটা একটা প্রেশার, প্রেশারের ইনক্রিজ ভ্যালুটা যখন বাস্তব গ্যাসের সাথে এটা থাকে তখন এটা প্রেশারের ইনক্রিজ ভ্যালুটা মিন করে। সো এখান থেকে যদি এর ভ্যালু আমরা বের করি কী হবে, তাহলে জাস্ট প্রেশারের ভ্যালু যেটা, প্রেশারের যে ইউনিটটা আছে ওটা অ্যাটমসফিয়ার লিখছে, আর নিচে ভি স্কোয়ার ছিল ওইটাকে ইনটু আকারে লিখছে। ভি স্কোয়ারের ইউনিট হচ্ছে এল স্কোয়ার অ্যান্ড এন স্কোয়ারের ইউনিট হচ্ছে মোল স্কোয়ার, নিচে ভাগ আকারে দিচ্ছে। তো এইভাবে কিন্তু ইজিলি ভ্যান্ডারওয়ালস ধ্রুবক এ এর একক নির্ণয় করা যাবে, সেমভাবে বি এর এককও নির্ণয় করা যাবে। তারপরে যে এটা কিন্তু কনসেপ্টে ছিল, ডিটেলস ছিল যে কীভাবে এটা অ্যান্সার এটা হয়, ডি ডিভিশন ডিভি ইকুয়াল টু আর হয়। সো এখানে তুমি এক্সপ্লেনটা পড়লে বুঝতে পারবা, আমি ডিটেলস বলবো না, জাস্ট ধারণা দিই তুমি কোনগুলো পড়বা আর কোনগুলো স্কিপ করবা। এই যে এটা লাগবে, আর সমানুপাতিক 1/√, আর হচ্ছে ব্যাপনের হার, আর এম হচ্ছে আণবিক ভর। এই যে এই দাগানো উলানগুলো পড়তে পারো চাইলে। এই যে এখানে ঢাবি দিয়ে আসছিল নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে, তো এটা কিন্তু আসতে পারে, যার টি বেশি তার গতিশক্তি বেশি। সো এখানে দেখো টেম্পারেচার বেশি, সো এখানে কি হবে, ব্যাপনের হার সর্বাধিক হবে। এবং নিয়নের যে ইয়া ছিল মলিকুলার মাস, মলিকুলার মাস কত নিয়নের, 20, কার্বন ডাইঅক্সাইডের 44, এখানেও কার্বন মনোক্সাইড আছে, কার্বন মনোক্সাইডের 44 না, সরি সরি কার্বন ডাইঅক্সাইডের 44, কার্বন মনোক্সাইডের হলো 16 আর এখানে 12। সো দুইটা নিয়ন আছে, কিন্তু তোমাকে 35°C যেটা সেটা দিতে হবে, কারণ 35°C গতিশক্তি বেশি, যার গতিশক্তি বেশি সেটাও কিন্তু ব্যবহার সর্বাধিক হবে, এখানে এক্সপ্লেনে বলছে। তারপরে যে এটা একটু পড়তে হবে, মানে দাগানো যেগুলো লাইন আছে সবগুলো পড়বা, যদি না বুঝো ওটা তুমি মার্ক করতে পারো, অথবা ওটা চ্যাট জিপিটি অথবা জেমিনি দিয়ে থেকে বুঝে নিতে পারো, অথবা না বুঝলে আমাকে এখানে কমেন্টে জানাতে পারো, আমি বুঝে দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড এখানে যে এক্সপ্লেনগুলো দিছে পড়লেই বোঝা যায়, আমি তো নিজে নিজে পড়ছি ম্যাক্সিমাম, কিছু কিছু হয়তো বুঝতাম না, তখন চ্যাট জিপিটি জেমিনি অথবা যে সলভার ইয়েগুলো ছিল এসিএস এর, ওইখানে আমি পেস্ট করতেছিলাম, বড় ভাইয়ের অ্যান্সার ছিল,
সো এখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, মিথেন গ্যাসের ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর মান যথাক্রমে এরকম হলে কোন গ্যাসটি সহজে তরলীকরণ হবে? সো এখানে কিন্তু বেশি, যে গ্যাসের এ এর মান যত বেশি সেই গ্যাসের তরলীকরণ তত কম চাপে ঘটানো সম্ভব। সো এই যে এইটা হবে অ্যান্সার, যে 0.24, 0.24 সহজে তরলীকরণ হবে, ই হবে অ্যান্সার। NH3, NH3 কত ছিল? এর মান যত বেশি সে গ্যাসের তরলীকরণ তত কম চাপে ঘটানো সম্ভব। এখানে কিন্তু NH3 হলো সবচেয়ে বেশি। থমসন প্রভাব এটা একটু পরে রাখতে হবে, আর এগুলো ইজি আছে। কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করতে পারো এগুলো তুমি নিজে নিজে সলভ করতে পারবা। এই জিনিসগুলো লাগবে: শিল্পের গ্যাসীয় বর্জ্য, বায়ু ও পানি দূষণ, প্রাইমারি দূষক। জাহাঙ্গীরনগর এগুলো খুব আসে, জিএসটিতে আসতে পারে। ধূলিকণা, ছাই, ধোঁয়া, যার উপরেগুলো রাখবে না, নিচেরগুলো একটু লাগবে। যাদের O3 বা বেশি আছে তারা সবাই হচ্ছে সেকেন্ডারি দূষক। দেখো O3 আছে, O2 আছে, O4 আছে, O5 আছে, সবগুলোতে কি 3 এর বেশি আছে, শুধু এইটাতে বাদ দিয়ে 3 বা 3 থেকে বেশি যে থাকে। অক্সিজেন যদি 3 এবং 3 থেকে বেশি থাকে তারা সবাই কি, তারা সবাই হচ্ছে সেকেন্ডারি দূষক। মেইনলি আসে যে প্রাইমারি দূষক কোনটা, সেকেন্ডারি দূষক কোনটা। মনে রাখার কৌশল হচ্ছে যেগুলোতে 3 বেশি, মানে 3 সমান বা 3 থেকে বেশি অক্সিজেন আছে সেটাই কি সেকেন্ডারি দূষক। আর এখানে দেখবা যেগুলোতে 2 আছে অক্সিজেন। আর যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো। আচ্ছা, এখানে একটা মনে রাখার কৌশল আছে, গ্রিন হাউস গ্যাস সমূহর কামিনার কোলে O3, সাইডে মনে রাখতে পারো ওইভাবে। আচ্ছা, আর্হেনিয়াস আ দিয়ে মনে রাখা যায়, ব্রান্ডস্টাড লাউরি ট দিয়ে। আচ্ছা, গাণিতিক প্রয়োগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবে। জাস্ট বয়লার সূত্র P1 V1 ইকুয়াল টু P2 V2, চালসের সূত্র ভি প্রপোর্শনাল টি, সেই জন্য করতে হবে V1 ডিভিশন V2 ইকুয়াল টু T1 ডিভিশন T2, বা এভাবে মনে রাখা যায় V1 T1 ডিভিশন V2 T2। বয়লার চালসের সামান্য সূত্র লাগবে। তারপরে এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে এন এর ভ্যালু বের করলে এটা লেখা যায়। এন এর ভ্যালু আবার এক্স ডিভিশন অ্যাভোগাড্রো নাম্বার, এক্স হচ্ছে পরমাণুর সংখ্যা। এবারে ভিএস এ লেখা যায়, এই কয়টা ফর্মুলাই লাগবে। তারপর এখানে দেখো একটা যদি বাড়ে আর একটা কি হবে, যেমন এখানে ভি এর সঙ্গে 1/p ব্যস্তানুপাতিক, সো একটা বাড়লে আর একটা তার সমপরিমাণ কমবে। যেমন এটা 2 গুণ হলে এটা কি হবে, অর্ধেক হবে। এভাবে কিন্তু অ্যান্সার দেওয়া যায় ইজিলি। আমরা পারবা, তোমরা প্র্যাকটিস করি একটু, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। যদি কঠিন করে তাহলে এটাও দিতে পারে, বাট হয়তো অত কঠিন করবে না। রাজশাহীর হলে ঠিক ছিল, রাজশাহীতে একটু হার্ড করে। জিএসটিতে এই ম্যাথ চাইলে দিতে পারে, বাট দেবে না মেবি, কারণ এখানে এটা রিটেনের একটা ম্যাথ, বইটা আসছিল। এই যে এটা সলভ করতে হবে। এখানে কিন্তু T2 এর ভ্যালু বের করার পর তাপমাত্রা বাড়ানো হলো বলছে, ওই জন্য কিন্তু কি হবে, আগেরটা থেকে মাইনাস করতে হবে 17°C থেকে। সেম ভাবে এই যে এই ম্যাথটা করতে চেষ্টা করবো। আমি যদি সব সলভ করে দিই দেখা যাবে যে ভিডিও 5 ঘন্টা বা 4 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, বাট আমি তো এত সময় দিতে পারবো না, কারণ আমার নিজের পড়ালেখা আছে। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক বা তাপমাত্রা দ্বিগুণ করা হলে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তো এই সূত্র দিয়ে করা যাবে, সমানুপাতিক বা স্থানানুপাতিক দিয়ে। আর যদি এভাবে করতে না পারো তাহলে ডিরেক্ট এই ফর্মুলা, সমন্বয় সূত্রের ফর্মুলাটা অ্যাপ্লাই করে করা যায়।
ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর কি। সূত্রগুলো জানলেই ম্যাথ ইজি। সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সহজ অ্যান্সার করা যায়। যেগুলো দাগিয়ে রাখছি সেগুলো সব সব ট্রাই করবে। ফর্মুলাগুলো লাগবে অবভিয়াসলি। যে ডি প্রপোর্শনাল পি কেমন করে হয়, এই যে এই ফর্মুলা থেকে আমরা জানি ডি ইকুয়াল টু পি এম ডিভিশন আর টি। সো এখান থেকে পি এম আর টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি প্রপোর্শনাল এম, সরি ডি প্রপোর্শনাল পি, ডি প্রপোর্শনাল পি। এই ম্যাথটা লাগবে। এই ম্যাথগুলো ফর্মুলা দিয়ে করলেই হয়ে যায়, কিন্তু তুমি ক্যালকুলেটরে এটা ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাও অনেক সময় লাগবে। সো এটা স্কিপ করাই বেটার বা পরে অ্যান্সার করাই বেটার এরকম টাইপের ম্যাথগুলো। এটা লাগবে আংশিক চাপ এবং মোট চাপ নির্ণয়। এই যে মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। আংশিক চাপের ফর্মুলা কি? মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ এবং মোট চাপ। মোল ভগ্নাংশ কি? যে পরমাণুর বের করতে চাচ্ছে আংশিক চাপ, সেই পরমাণু দিতে হবে উপরে, আর নিচে দিতে হবে টোটাল মোল সংখ্যা সবগুলো পরমাণুর। এখানে একটা ম্যাথ আছে, এগুলো কিন্তু ইজি অনেক, জাস্ট একবার দেখলেই হয়ে যায়। এই যে দাগানোগুলো অবশ্যই মাস্ট সলভ করবো। এগুলো সলভ করতে পারলে বাকি যতগুলো এমসিকিউ আছে সব নিজে নিজে সলভ করতে পারবো আর কি। আর যেহেতু জিএসটির এক্সাম দিতেছে ওই জন্য জিএসটিতে যেগুলো আসছিল ওগুলো সব সলভ করতে হবে। আমি যদি সলভ করে দিই তাহলে কিন্তু তোমার খুব একটা লাভ হবে না নিজে নিজে সলভ না করলে। পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার। সো এখানে ইকুয়াল টু 3/2 nrt, 3/2 পিভি। একটি অনুর্গত শক্তির ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হবে। বর্গমূল বর্গবেগ আর এম এস বেগ, এটা সি ইকুয়াল টু √3 ডিভিশন এম। আর সাধারণ গলবেগ বা গতিবেগ হচ্ছে এটা, সি ড্যাশ ইকুয়াল টু আর টি ডিভিশন পাই এম। এখানে আছে √3 ডিভিশন এম। এটাকে শর্ট করে লিখলে, মানে তুমি যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও তাহলে এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। আর ডিভিশন দেব টি হচ্ছে এম। সো এইখান থেকে কিন্তু আবার এখানে চলে আসা যায়। কীভাবে আসা যায়? কারণ আমরা জানি পি রো ইকুয়াল টু এম ডিভিশন ভি, তাই না? রো ইকুয়াল টু এম ডিভিশন ভি হয়, তো ওটার অপোজিটটা কী হবে? 1/রো ইকুয়াল টু ভি ডিভিশন এম, মানে বিপরীতভাবে লিখছি আর কি। এই টাইপের ম্যাথগুলো আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। এই যে এখানে সি আর এম এস বেগটা তাপমাত্রার সাথে কি সমানুপাতিক এবং মলিকুলার মাসের সাথে ব্যস্তানুপাতিক, অবশ্যই রুট ব্যস্তানুপাতিক। এই জন্য এখানে উপরে কার্বন ডাইঅক্সাইড সমানুপাতিক ছিল তাপমাত্রা, এই জন্য তাপমাত্রা উপরে আছে কার্বন ডাইঅক্সাইডের, কিন্তু ব্যস্তানুপাতিক ছিল ক্লোরিনের, এই জন্য এটা কার্বন ডাইঅক্সাইডের সাথে দেয়নি, মানে দিছে আর কি। হ্যাঁ, নিচে ক্লোরিনের সাথে দেয়নি, কেন? কারণ এটা ব্যস্তানুপাতিক ছিল। এটা লাগবে, মানে দাগানোগুলো সবগুলো নিজে নিজে একটু সলভ করে ট্রাই করো। এই যে 1 2 3 4 5, এই 5টা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। এই 5টার মধ্যে আবার এইটা এইটা আর এইটা, এই 3টে বেশি আসে। ভি1 ডিভিশন ভি2 আর একটা টি2 ডিভিশন টি1, এটা একটু কম আসে। এই দুটো জাস্ট এইটা এইটা আর এইটা মনে রাখতে পারলেই বেস্ট। আর যদি মনে রাখতে পারো এই দুটো মনে রাখবো আর কি। এই যে ওই রিলেটেড ম্যাথ কিন্তু চলে আসছে রাজশাহীতে, সেটা অবশ্যই সলভ করবে নিজে নিজে।
অ্যান্ড বাকিগুলো আর করা লাগবে না সলভ। যদি এই দাগানোগুলো সলভ করতে পারো তাহলে এটাও সলভ করতে হবে না, এটাও করতে হবে না, এটাও করতে হবে না। জাস্ট জিএসটিতে যেগুলো আসছে ওগুলো একটু সলভ করবে, এটা সলভ করবে। এটা কিন্তু সহজ আছে। রাজশাহীটা থেকে এটা অনেক সহজ আছে, রাজশাহীটা কঠিন ছিল। রাজশাহীর এই ম্যাথটা যেটা ছিল। তো আমরা এখন নেক্সট চ্যাপ্টার যাবো। তো জৈব জগতে অনেকগুলো কিন্তু টপিক আছে, মোট টোটাল 10টা কনসেপ্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিএসটির জন্য সমাণু এবং সমানতা কখনো স্কিপ করা যাবে না। তারপরে যে জৈব যৌগের নামকরণ এবং গাঠনিক সংকেত। তারপরে হচ্ছে গিয়ে যে বন্ধন, বিভাজন ও বিকারক সমূহ, অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো, বিক্রিয়ার কৌশল ও মেকানিজম। সো এগুলো পড়লে তুমি মানে 50% অ্যান্সার করতে পারবা, কিন্তু যদি টপ করতে চাও সব কিছু করতে হবে, এগুলো সব পড়তে হবে। অ্যাটলিস্ট যে লাভেসিয়ে, রসায়নের জনক ডাল্টন, আধুনিক রসায়নের জনক, তারপরে হচ্ছে বার্জিলিয়াস, প্রাণ শক্তি মতবাদের জনক, ফ্রেডরিক ওহলাট জৈব রসায়নের জনক, অ্যাস্টর কেকুল আমি এটা, হ্যাঁ, বেনজিনের সর্বোচ্চ কাঠামোর, মানে যদি রসায়নে যদি তুমি 20-এর মধ্যে, সরি 25-এর মধ্যে যদি 21-22 পেতে চাও তাহলে সব কিছু করতে হবে, আমার দাগানোগুলো সব পড়তে হবে। আর যদি 20-এর মধ্যে 15 পেতে চাও তাহলে তুমি এই ইম্পর্টেন্টগুলো পড়ো, হয়ে যাবে। যেগুলো অ্যাটলিস্ট 50% আসছে, এই যে এটা, 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 এটা করলে হয়ে যাবে কিন্তু। এই চারটা একটু পড়তে হবে। জৈব যৌগ দুইটা টাইপ, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। অসম্পৃক্ত হচ্ছে তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, সম্পৃক্ত এক বন্ধন। আর হেটারোসাইক্লিক যৌগ মনে রাখার কৌশল হচ্ছে সন। সনতে সালফার, অক্সিজেন আর নাইট্রোজেন। হেটারো অ্যারোমেটিক গুলো হচ্ছে এগুলো SON। এই যে কনসেপ্টগুলো পড়ার পর শুধু এই MCQ এবং এই MCQ সলভ করলে হবে, বাকি MCQ গুলো তুমি পারবা। যদি কনসেপ্টগুলো ভালো করে পড়ে থাকো তাহলে এগুলো সবগুলো তুমি নিজে নিজে সলভ করতে পারবা। কিন্তু তো এতগুলো সলভ করার দরকার নেই, জাস্ট তুমি এই দাগানোগুলো আর কনসেপ্টটা ভালো করে পারবা। কনসেপ্টগুলো বরাবর ডিরেক্ট চলে যাবা জিএসটিতে কোনগুলো আসছে সেগুলো, এই যে জিএসটি গুলো একটু সলভ করবা সব, যেহেতু জিএসটি এক্সাম দেওয়ার সামনে, এই জন্য। জৈব সংকরায়ন, বন্ধন কোণ এবং বন্ধন দ্বারা, ওটা ঢাবির জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঢাবিতে আসছে মোটামুটি। তো এই 3টে দিন সময় রাখতে হবে। অ্যালকাইন sp3 সংকরায়ন, অ্যালকিনাস sp2 এবং অ্যালকাইনাস sp সংকরায়ন। এটা তোমরা কেমিক্যাল, এই যে পেরিয়ডিক টেবিল অ্যান্ড কেমিক্যাল বন্ড, ওই চ্যাপ্টারে আছে। জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণী ও কার্যকারীমূলক, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। COOH, SO3H, এই দুটো লাগবে না। তারপরে COO লাগবে, কক্স লাগবে, CONH2 লাগবে, CN লাগবে, CHO লাগবে, CO লাগবে, কিটোন। তারপরে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল লাগবে, থায়াল মূলকটা আসে। তারপর হচ্ছে এমিন, এই দুটো লাগবে না। ইথার লাগবে। তারপর হচ্ছে নিচে আছে এলকিন, অ্যালকাইন, আর একটা নিচে আছে অ্যারাইল, এন্ড শেষে হ্যালোজেন, আর একদম শেষে অ্যালকাইল মূলক মানে আর। তাহলে সক্রিয়তা সিরিজের উভয়কে অ্যাসিড, তারপরে হচ্ছে সালফোনিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যাস্টার, তারপরে কক্স মানে অ্যাসিড হ্যালাইড। এই যে কোনটাতে কি মূলক বলে এগুলো একটু জানতে হবে। যেমন অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে সেটা হয় মিথাইল মূলক। এরকম ভাবে কিন্তু সবগুলো নাম একটু পড়তে হবে, সবগুলো লাগবে না, এই দিকের গুলো পড়লেই জানো। আমি কিন্তু সবগুলো পড়িনি, জাস্ট এই চারটা মেবি পড়ছিলাম।
নিচের কোনটি ভিনাইনমূলক? যৌগটির ভিতরে কতটি কার্যকরী মূলক আছে? দেখো এখানে কি ট্রিপল বন্ড একটা, ডাবল বন্ড একটা, সিঙ্গেল বন্ড আছে কটা? ট্রিপল বন্ড একটা, ডাবল বন্ড আছে একটা, তারপরে আছে কিটোন, কিটোন আছে, তারপরে কি সি ডবল ও আর, অর্থাৎ স্টার আছে। তাহলে 1 2 3 4টা। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এগুলো শিখতে হবে, মোর প্র্যাকটিস। এই যে নামকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো নামকরণের দুইটা সুপার ট্রিক্স, একটা হচ্ছে যদি যৌগের আগে নাম্বারিং করতে হয় দেন নামকরণ করতে হয়। নাম্বারিং কিভাবে করবা? নাম্বারিং এর ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি পাবে কার্যকারীমূলক। কার্যকারীমূলক কোনটা? সি ডবল ও এইচ, এটা সবার উপরে। তারপরে কি সালফোনিক অ্যাসিড, তারপরে কক্স, এভাবে। তারপরে কি আসবে? কার্যকারীমূলক যদি না থাকে তাহলে সেকেন্ডে প্রায়োরিটি পাবে কি অ্যালকিন। যদি দুইটাই থাকে তাহলে ফার্স্ট কার্যকারীমূলক, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে কি শাখা। বাট যৌগের নামকরণ করার ক্ষেত্রে শাখা যেদিকে বেশি, শাখা যেদিকে বেশি সেই দিক থেকে কি করতে হবে? নামকরণ করতে হবে। এবং অ্যালকাইন আগে, তারপরে অ্যালকিন। কিন্তু নাম্বারিং এর ক্ষেত্রে আগে অ্যালকিন, তারপরে অ্যালকাইন। আর নামকরণের, যৌগের নামকরণের ক্ষেত্রে আগে অ্যালকাইন, তারপরে অ্যালকাইন। সো এখন ইজিলি কিন্তু এটার নামকরণ তুমি করতে পারবা এবং সবগুলো নামকরণ করতে পারবা। সো এই দিক দিয়ে আগে হবে নাম্বারিং। সো নামকরণের যদি ডিটেলস শিখতে চাও আমার ইউটিউবে একটা লেকচার আছে, দেখতে পারো, যেহেতু ইউটিউব একটা ইম্পর্টেন্ট। এটা একটু বলি, এটা কীভাবে নাম্বারিং করবা বা নামকরণ করবা। এখানে যে প্রথমটা আছে না, এটাকে 1 ধরতে হবে, কিন্তু এদিক দিয়ে গণনা করা যাবে না, এই দিক দিয়ে শাখা আছে কাছে, এই জন্য এদিক দিয়ে গণনা করতে হবে। এই যে প্রথমে এখানে 1 কার্বন, এখানে 2 3 4 5 6 7, টোটাল 7টা কার্বন। তাহলে কি হবে? হেপ্টেন হবে। কিন্তু হেপ্টেনের তো আমরা আইডেন্টিফাই করলাম, ঠিক আছে, কিন্তু তার আগে এখানে একটা মিথাইল মূলক আছে CH3, এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক। যদি একটা করে ইয়ে থাকে আর কি, রেখা থাকে, এটা হচ্ছে আর একটা CH3, ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করে CH3, এটা বন্ড, অ্যান্ড এখানে আছে একটা CH3। সো এখানে একটা CH3, এখানে একটা CH3, তাহলে কি হলো? এটা 1 কার্বনের 2 কার্বন, 2 কার্বনে একটা, তারপরে 3 কার্বনে একটা, আর একটা 5 কার্বনে একটা, তাহলে কি হবে? 2 3 5, 2 3 5 ট্রাইমিথাইল হেপ্টেন। এখানে 2 3 5, মানে 2 2 দিয়েছে, এটা মিস্টেক করছে একটু। সেম ভাবে এটা কি হবে? এখানে কিন্তু ডাবল বন্ড আছে, সো ডাবল বন্ডকে অন্তর্ভুক্ত করে তোমাকে বলতে হবে। এখানে 1 কার্বন 2 কার্বন 3 4 5, তাহলে এটা কি হবে? পেন্টিন। সো পেন্টিন, এটা পেন্টিন কত নম্বর কার্বনের মিথাইল আছে? 2 3 নম্বর কার্বনে, এটা কি হবে? 3 মিথাইল পেন্টিন বা 3 মিথাইল পেন্ট 1 ইন বললে হবে, কারণ 1 নম্বর কার্বনে ডাবল বন্ড। এগুলো একটু দেখবা, নামগুলো কিন্তু লাগে, নাম ইজি, এগুলো এগুলো তো আগে থেকে পড়ে আসছো। এটা হলো ভেনিসল, ফেনিটল, স্টারিন এবং কিউমিন। আর এগুলো আমি দাগাই নাই কেন? কারণ এগুলো আমরা সবাই জানি, একটু পরে এগুলোর প্রিপারেশন শিখতে হবে, তারপরে এগুলোর প্রপার্টিস রিঅ্যাকশন শিখতে হবে ইত্যাদি। এগুলো পড়া লাগবে না। তবে তোমাকে বুঝতে হবে যে কোনটার নামকরণ কীরকম। সেখানে কিন্তু প্রায়োরিটি পাবে ওই 4টা, 4টে আগে সবার উপরে কি ছিল? COOH, সো এখানে 1 থেকে শুরু করতে হবে। এটাকে 1 ধরা যাবে না, কারণ এটা সক্রিয়তা স্টেজের উপরে। 1 2 3 4 5 6, তো তারপর তোমাকে অ্যালফাবেটিক অক্ষর চিন্তা ভাবনা করতে হবে। অ্যালফাবেটিক অক্ষরে কে আগে আছে? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে এমিন, এটা হচ্ছে কি কার্বয়েড, কার্বময়েড বা অ্যামাইড, কিন্তু এটা তো
প্রধান কার্যকরীমূলক না, এই জন্য অ্যামাইড বলা যাবে না, এখানে কি বলতে হবে, কার্বোমিল। কার্বোমিল, সো এটার নাম কি, আগে এ আসে যেহেতু অ্যালফাবেটিক অক্ষর অনুসারে, আগে তাহলে কি বলতে হবে, এমিন, 3 অ্যামিনো 4 কার্বোমোইল অ্যান্ড এটা কি, একটা কার্বক্সিলিক অ্যাসিড, কি অ্যাসিড, বেনজিক অ্যাসিড। সিমিলারলি এখানেও সবার উপরে কি আছে, সবার উপরে আছে NO2 এর উপরে কিন্তু CH3 আছে। সো এখান থেকে নাম্বারিং করতে হবে। তারপর নামকরণ যখন শেষ হবে, দেন এই যে এগুলো একটু ট্রাই করবে। এখানে দীর্ঘ সকল কোনটা, এই যে এখানে এখানে দীর্ঘ সকল, এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে শেষ। নিচের কোন যৌগটির ইউপক নাম কি, নিচের যৌগটির ইউপক নাম কি, দেখো এখানে সংকেত দিয়েছে, ইউপক পদ্ধতিতে নামকরণ কখনোই সিস ট্রান্স হয় না, ঠিক আছে। এত যৌগটির ইউপক নাম কি, এই যৌগটির ইউপক নাম কিভাবে করবা, জাস্ট ভেঙে লিখতে হবে। এখানে 2 আছে, এখানে 5 আছে, দ্যাটস মিন এখানে CH2 CH3 আছে এই কার্বনের নিচে। সো এটা কিন্তু দীর্ঘশীল হবে। এই যে এটা একটু হার্ড আছে মেবি, কিন্তু এটা এভাবে করা যায়। দেখো ইউপক নিয়ম অনুসারে নিচের যৌগটির নাম কি, এখানে OH আছে, এখানে কার্বন আছে, এখানে কিন্তু কার্বন নেই, এখানে OH, যদি OH না থাকে তখন কিন্তু এখানে কার্বন দেখাতাম, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমাকে এই দিক দিয়ে নাম্বারিং করতে হবে, কারণ কি এখানে ডাবল বন্ড আছে। সো এটা কি হবে, ফার্স্ট 1 2 3, এখানে 4 বলা যাবে না, কারণ এখানে OH আছে, কার্বন নেই, OH না থাকলে 4 বলতাম। তাহলে 3 কি আসলো, যেহেতু এটা একটা OH আছে তাহলে অবশ্যই এটা কি, মেথিল প্রোপানল। তারপরে ডাবল বন্ড আছে, সো কি বলতে হবে, এবার মিথাইল আছে 2 নম্বর কার্বনে, তাহলে 2 মিথাইল আসবে। তারপরে আসছে ডাবল বন্ড আছে, এই জন্য প্রোপিন আসবে, অ্যান্ড অল আসবে। হ্যাঁ, এই যে এটা হবে অ্যান্সার, 2 মিথাইল 2 প্রোপিন। এই যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বনের সাথে 2 প্রোপিন 1 অল। এইখানে কিন্তু তোমাকে এখানে কাউন্ট করা লাগবে না, ঠিক আছে, কারণ অ্যালকোহলে যেটা, এই অ্যালকোহলে কিন্তু সি নেই, মানে এই কার্যকরী মূলকে কি নেই, কার্বন নেই, এই জন্য এটাকে অন্তর্ভুক্ত করা লাগবে না। জাস্ট এটা যেখান থেকে কাছে হয় সেই দিক দিয়ে গুনতে হবে। 1 2 3 নম্বর কার্বনে পাচ্ছ, এদিক দিয়েও কয় নম্বরে, 1 2 3 4, সো এদিক দিয়ে গোনা যাবে না, 1 2 3 এদিক দিয়ে গুনতে পারো, বাট এদিক দিয়ে গোনা যাবে না আবার। কেন, কারণ এই যে এখানে CH3 আছে কাছে, তো আমাদের দীর্ঘ শিকল নিতে হবে, যদি এদিক দিয়ে নিই তাহলে কিন্তু দীর্ঘ শিকল পাবো, ঠিক আছে। আর এদিক দিয়ে নিলে দীর্ঘ শিকল পাচ্ছি, ঠিক আছে, কিন্তু ওয়েস্টটা দূরে সরে যাচ্ছে, এই জন্য নাম্বারিংটা এই দিক দিয়ে কি হবে, পারফেক্ট হবে। এখানে এভাবে নিচ্ছে দীর্ঘতম কার্বন প্লাস কাছাকাছি সংখ্যা, এটা পড়বো একটু, এটাও সেম ভাবে একটু আগে এটা সলভ করালাম আমি এখন। সো কার্বন কিন্তু এখানে ধরা যাবে না, এইখানে একটা কার্বন, 2 3 4 5, যেটা হবে কি, পেন্ট 1 অল। এখানে কত নম্বর কার্বনে ইয়ে আছে, ইন আছে, 1 নম্বর কার্বনের পরে আছে, তাহলে পেন্ট 1 ইন 1 অল হবে। হ্যাঁ, এটাই হবে। এগুলো একটু সলভ করবে নিজে নিজে, মানে দাগানোগুলো সলভ, সবগুলো সলভ করতে হবে, আর এগুলো দাগাইনি তার মানে এগুলো সহজ, ঠিক আছে। দাগানোগুলো একটু হার্ড ছিল, ওগুলো যদি করো তাহলে বাকিগুলো তোমাকে সলভ করতে হবে না, তবে জিএসটির যেগুলো আসছিল ওগুলো একটু সমাধান করবা। যেটা একটা ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর ডি ইউনিট আসছে, ইউপক নাম অনুসারে, নিয়ম অনুসারে নিচের যৌগের নাম কি, দেখো এখানে কি, এটার নাম হচ্ছে, এখানে মিথেল আছে, এখানে মিথেল আছে, আবার এখানে একটা কি আছে, যে এখানে
CH3 একটা, এখানে একটা CH3, আর এখানে মাঝে C। তাহলে টোটাল ওখানে এইভাবে নাম্বারিং করতে হবে। এখানে 1 2 3 4 5 6, তাহলে আইসোপ্রোপাইল 2 ডাইমিথাইল, 2 আছে 4 আছে, দুইটা মিথাইল, একটা কি বেনজিন টোটালটা। তাহলে আইসোপ্রোপাইল কেন? কারণ দেখো মিথ ইথ প্রোপ 3 কার্বন আছে। এখানে আরো ডিটেল বলছে, যদি আরো জানতে চাও এখান থেকে একটু পরে নিব। এটাও ইম্পর্টেন্ট অনেক, এটাও একটু শিখতে হবে, যেখানে সব এক্সপ্লেন দেওয়া আছে। সমাণু ও সমানতা, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। জাস্ট টটোমারিজমের তোমাকে ডিফারেন্স বুঝতে হবে। টটোমারিজমে কি লাগবে? SON লাগবে। SON মানে কি? সালফার, অক্সিজেন এবং নাইট্রোজেন লাগবে। সন লাগবে এবং আলফা হাইড্রোজেন থাকতে হবে, আলফা কার্বন হাইড্রোজেন। এই যে যে কার্বনের সঙ্গে ইয়া আছে, কার্যকরী মূলক আছে, সেই কার্বনের পরের কার্বনটা আলফা কার্বন, এবং আলফা কার্বনে কি থাকতে হবে? হাইড্রোজেন থাকতে হবে। হাইড্রোজেন যদি না থাকে তাহলে হবে না টটোমারিজম। হাইড্রোজেন আছে কিন্তু টটোমারিজম হবে। আর এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো পরবর্তীতে স্টার্ট করে দেওয়া আছে, ওখান থেকে মুখস্থ করে নেবে। যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। টটোমারিজম সম্পর্কে বিস্তারিত লাগবে না, শুধু ওইটাই আছে যে টটোমারিজম শর্তটা কি। এখানে কিন্তু ডিটেলস বলছে, পরে নিতে পারো। এই যে আলফা হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকতে হবে। কার্বনের যৌগে উপস্থিত আলফা হাইড্রোজেন পরমাণু কার্বনের গ্রুপের অক্সিজেন পরমাণুতে স্থানান্তরিত হয়ে কিটোনিক গ্রুপকে ইনোলিক গ্রুপে পরিবর্তিত করে। এখানে লাগবে জ্যামিতিক সমাণু সিস ট্রান্স, এটা অনেক ইজি। অ্যান্ড এখানে মেইন জ্যামিতিক সমুন্নতা হওয়ার জন্য দ্বিবন্ধন বা চাকরির যৌগ হতে হবে, মুক্ত আবর্তন হবে না, অ্যান্ড এই সমীকরণটা মানতে হবে, সি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি এবি। আবার এই যে সি এবি ইকুয়াল টু যদি সি এডি হয় তবু হবে। এটার মানে হয়তো অনেকেই বুঝে নাই, অর্থাৎ কার্বনের একটা কার্বনের সেম এলিমেন্ট থাকা যাবে না। এই যে এখানে কার্বন এইচ দুইটা আছে, এইচ দুইটা থাকা যাবে না, একটা এ হবে আর একটা বি হবে, মানে এ এ হবে না আর কি। ঠিক আছে। আবার এখানে দেখো, এখানে একটা এ, এখানে একটা বি, একটা হাইড্রোজেনটাকে এ যদি ধরি, এটা হচ্ছে বি, CH2 CH3টা হচ্ছে বি। সো অল টাইম এরকম হবে অথবা এরকম হতে পারে, সি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি এডি, অর্থাৎ কখনোই সি এ বা সি বিবি হবে না। সি বিবি বা সি এ হলে সেটা জ্যামিতিক সমাধান হবে না, সিস ট্রান্স হবে না আর কি। সিস, সিসের জন্য কি একদম সেম থাকবে, ট্রান্সের জন্য কোনাকুনি। এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, আমি পড়ছিলাম ঢাবিতে যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন এর জন্য ওগুলা মানে আমি স্কিপ করে নাই, যে এর জন্য ওগুলো লাগবে না, বাট এটা একটু লাগবে। সিস ট্রান্সের পার্থক্য এখানে ছন্দ দিয়ে লিখছে, তুমি যেভাবে মনে রাখতে পারো সেভাবে করিও। এটা একটু ইম্পর্টেন্ট, অ্যানানসিয়াম আর রেসিমিক মিশ্রণ। অ্যান্ড এই যে আলোক সক্রিয় সমাণু সংখ্যা নির্ণয়, এই ফর্মুলা ইম্পর্টেন্ট। ঠিক আছে। এখানে এন হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা, সে দুটি ভিন্ন অপ্রতিসম, একটি অপ্রতিসম কার্বন পরমাণুযুক্ত যৌগে আলোক সক্রিয় সমাণু নির্ণয়ের সূত্র এটা। ডিটেলস পড়ে নিলে বুঝতে পারবো এগুলো সব। আমি এইটা আর এটা ভালো করে পড়ছিলাম, চাইলে এটাও পড়তে পারো, এটা কম আসে, এই দুটো বেশি আসে। এই যে এইগুলো ঠোঁটস্থ করতে হবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যালকেন, অ্যালকেনের যদি নাম্বার হয় 4, কার্বন যদি 4টা থাকে তাহলে সমান হবে 2টা, 5 থাকলে 3টা, 6 থাকলে 5টা। তারপরে হচ্ছে গিয়ে 7 থাকলে 9টা।
অ্যালকিনের ক্ষেত্রে 3 4 থাকলে 2 3। দেখো এখানে অ্যালকাইনে প্রথমে ছিল 2 3, এখন অ্যালকিনে 2 3, ঠিক আছে। তারপরে অ্যালকাইনেও 2 3, সবগুলোতে 2 3, এখানে 2 3, এখানেও 2 3, এখানেও 2 3। বাট এইখানে হচ্ছে 4 5 2 3, এখানে হচ্ছে 3 4 2 3, এখানে হচ্ছে 4 5 2 3। অর্থাৎ অ্যালকাইন আর অ্যালকেনের সমানতা সেম প্রায়। অ্যালকেনের যদি 4 কার্বন হয় সমান হবে 2, অ্যালকাইনেরও যদি 4 কার্বন হয় সমান হবে 2, অ্যালকেনের যদি 5 কার্বন হয় সমান হবে 3, অ্যালকাইনেরও যদি 5 কার্বন হয় সমান হবে কত? 3। তারপরে এগুলো একটু মনে রাখতে হবে, কষ্ট করে মুখস্থ করবো। 6 7, এন্ড এখানে 5 থাকলে 6, এখানে হচ্ছে এখানে আর নাই। তারপরে অ্যালকোহল ইথার লাগবে, এন্ড এটা লাগবে, গ্লিসারগুলো আসে না। অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা খুব ইম্পর্টেন্ট আছে অ্যারোমেটিক সমন্বয়তা। ওগুলো থেকে আবার এটা আরো বেশি বেশি ইম্পর্টেন্ট। যদি মনোজাতক হয় তাহলে সমানও হবে না। ডাইজাতক থাকলে 3টে সমান থাকে। ডাইজাতক মানে হচ্ছে সেম 2টা প্রতিস্থাপক থাকবে আর কি। আর পলিজাতক মানে এখানে 3টা প্রতিস্থাপক থাকতে পারে, এবং 3টা যদি কি হয় সেম হয় তাহলে সমান হবে 3টা। যদি 2টি প্রতিস্থাপক সেম হয় তাহলে সমান হবে 6টা। আর যদি প্রতিস্থাপক ভিন্ন হয় তাহলে সমানও বেশি হবে, 10টা হবে। যদি 3টাই ভিন্ন হয় তাহলে 10টা সমান। উদাহরণগুলো করতে হবে একটু, আর এগুলো লাগবে না, কারণ এটা সলভ করতে পারলে এটা তুমি সলভ করতে পারবে। এগুলো আমি দাবি রাখছি, রিজন সবগুলো দেওয়া আছে কোনটা কেন হয়েছে। তারপরে না বুঝলে চ্যাট জিপিটি অথবা জেমিনিতে দিব, অথবা কমেন্ট করতে পারো, আমি সাথে সাথে রিপ্লাই দিব। কমেন্টে কিন্তু অবশ্যই তুমি সেকেন্ড সহ, কততম সেকেন্ডে বুঝতেছো না, সেকেন্ড সহ লিখবা, কত মিনিট কত সেকেন্ড। এখানে দেখো C4H9I জগতের সামান্য সংখ্যা কটি, এটা কিন্তু অ্যালকাইল। অ্যালকাইলেরটা হুট করে আসছে জাহাঙ্গীরনগরে, মেনলি কিন্তু অ্যালকেনগুলো আসে। তবুও একটু কষ্ট করে মনে রাখবে, 4টা, 4 হলে 4 অ্যালকাইলের ক্ষেত্রে। শুধু কনসেপ্ট পরে কিন্তু এগুলো সলভ করতে পারবে না, দাগানোগুলো কনসেপ্টের উপর তুমি যেগুলো দাগাই নেই ওগুলো সলভ করতে পারবে। আর এগুলো হচ্ছে আরো বেশি কঠিন আর কি। দাগানোগুলো থেকে মানে যেগুলো আমি দাগাই নিই সেগুলো থেকে এই দাগানোগুলো একটু হার্ড আছে, ঠিক আছে। এই জন্য এখানে মোর প্র্যাকটিস করতে বলছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে অ্যারোমেটিক হওয়ার জন্য শর্ত কি? সমতলীয় চাকরিযোগ্য হতে হবে, এটা খুব একটা লাগে না। তোমাকে মেইন হচ্ছে হাকেল নীতি মানতে হবে। হাকেল নীতি কি? হাকেল নীতি হচ্ছে 4n+2, এবং হাকেল সংখ্যাগুলো কি? যদি n এর ভ্যালু 0 ধরো তাহলে 4n মানে 0+2 = 2, তাহলে হাকেল নাম্বার একটা 2। আবার যদি n এর ভ্যালু 1 ধরো তাহলে 4 প্লাস 2, 4 2 6, তাহলে কি হবে 6, তাহলে 2 6 10, এগুলো সবই হাকেল নাম্বার। যদি 2 6 10 14 এরকম সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে ডিরেক্ট বলে দিব সেটা কি? অ্যারোমেটিক যৌগ। এটা কিন্তু লাগবে আমাদের, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে কয়টা আছে ইলেকট্রন? 1 2 3 4 5 6, 6টা পাই ইলেকট্রন। তো 6টা থাকলে তো অবশ্যই সেটা কি হবে? অ্যারোমেটিক হবে। তারপরে এই যে এটাতে দেখো, এটাতে আছে কয়টা? 1 2, প্লাস যদি থাকে তাহলে ইলেকট্রন কাউন্ট করা যাবে না, মাইনাস থাকলে কাউন্ট করতে হবে। তাহলে 1 2 দুইটা ইলেকট্রন, সো এটাও কি হবে? অ্যারোমেটিক যৌগ, কারণ হাকের নাম্বার ছিল, এটা হাকের নাম্বার আমাদের ছিল 2 6 10। তারপরে এই যে মাইনাসের গুলোতে দেখো একটু, এই যে এখানে দুইটা, এখানে দুইটা, 2 2 4টা, সো 4টা কিন্তু মানে হাকের নাম্বারে নাই। 2 আছে, 6 আছে, সরি এখানে 1 2 3 4, এখানে 4টা। তো 4টা হলে কি হবে? 4টা হলে এখানে এটা কি? অ্যান্টি অ্যারোমেটিক, অ্যারোমেটিক হবে না। এখানে কিন্তু মেইনলি 4টা আছে, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। তো এই যে এখানে কি লিখছে? অ্যান্টি অ্যারোমেটিক লিখছে, বা এখানে অন্যভাবে বের করছে 4n+2 = 4 দিছে এখানে,
এই যে 1 2 3 4টা ছিল। এই সূত্র দিয়ে বের করতে পারো, যেভাবে মনে রাখতে পারো সেভাবেই করবো, সমস্যা নেই। মেনলি তোমাকে মাইনাস থাকলে দুইটা কাউন্ট করতে হবে, আর প্লাস থাকলে কাউন্ট করা যাবে না। এখন আসলে বেঞ্জিনের প্রস্তুতি এবং বেঞ্জিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো, এগুলো সবগুলো পরে নেবা, আমি ডিটেলস বলতেছি না, বেশি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট এখানে। ভালো করতে চাইলে সব বুঝতে করতে হবে, আমি সবই পড়ছিলাম, বারবার পড়ছিলাম, এই জন্য মনে ছিল। বাট এই যে এইটা বেশি পড়ি নাই, তারপরে এটাও খুব একটা পড়ি নাই, উপরেরগুলো সব পড়ছিলাম সাইকোলজির উপর থেকে। এগুলো বেঞ্জিনের বিষয়ে স্পেশাল বিক্রিয়া, এগুলো আমি সব পড়ি নাই, তবু একবার পড়ছিলাম কিন্তু মনে ছিল না এগুলো আমার। এই যে এটা মনে ছিল, এটা মনে ছিল না, এটা তো সবাই জানে, এটাও পারবা, এটাও পারবা, এই যে এটা মনে ছিল না। তো যেগুলো মনে থাকবে সেগুলো করে রাখো, যেগুলো মনে থাকবে না সেগুলো বাদ দিতে দিতে পারো, সমস্যা নেই, কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করতে হবে। কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? অ্যারোমেটিক যৌগ হচ্ছে এটা, এটা অ্যারোমেটিক যৌগ নয়। কেন? এখানে দুইটা দিতেছে। কনসেপ্ট বরাবর অবশ্যই এগুলো সলভ করতে হবে, দাগানোগুলো, আর জিএসটির সবগুলো সলভ করতে হবে, এগুলো প্লাস এগুলো। হুম, অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক চেনার উপায় কি? এই যে এগুলো হচ্ছে সক্রিয়কারী গ্রুপ বা হার অর্থপ্যারা নির্দেশক, আর এগুলো হচ্ছে নিষ্ক্রিয়কারীয় গ্রুপ বা মেটা নির্দেশক। চেনার উপায় হচ্ছে এখানে দেওয়া আছে। যাদের মাঝে একক বন্ধন থাকবে তারা অর্ধপরাগ নির্দেশক, আর যাদের মাঝে দ্বিবন্ধন থাকবে তারা মেটা নির্দেশক। আরও টেকনিক আছে, CONC থাকতে হবে, বা SON সন সি, SON সন আর সি, সন সি থাকতে হবে। ওই যে আমরা হেটারো ফর্মুলা যখন পড়ছিলাম ওখানে কিন্তু সন ছিল, তারপরে টটোমারিজম যখন পড়ছিলাম ওখানে কিন্তু SON ছিল, অ্যান্ড এখানে আছে আরেকটা এক্সট্রা সি, সিতেও থাকতে পারে, সন সি। মেইনলি একক বন্ধন থাকবে আর কি। দেখো এটাতে একক বন্ধন আছে, NH CO CH3, এটাতে একক বন্ধন কীভাবে আছে দেখো, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেনের সঙ্গে কার্বনের একটা বন্ধন, আর নাইট্রোজেনের একটা ফাঁকা, সব সিঙ্গেল বন্ড। এবার অক্সিজেন কার্বনের সাথে ডাবল বন্ড করে আছে, অ্যান্ড CH3 কার্বনের সাথে আছে, সবগুলো কিন্তু সিঙ্গেল বন্ড। জাস্ট অক্সিজেনেরটা 1 2 3, ঠিক আছে, অক্সিজেনের সাথে এখানে ডাবল বন্ড আর কি। জিনিসের কোনটি বেনজিন বলা হয় অর্থপ্যারা নির্দেশক? এইটা। আর এখানে কিন্তু এই যে এটাতে কিন্তু সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, এখানে কিন্তু সিঙ্গেল বন্ড নাই। মিথাইল অথবা টলিন পড়তে হবে, রিয়াকশনগুলো সব পড়তে হবে। আমি সবগুলো পড়ছিলাম, বাট বারবার পড়ছিলাম। এগুলো যদি সব পড়তে পারো তাহলে কোনো MCকিউ তুমি আটকাবে না, সব করতে পারবো। দেখো এগুলো আমি পড়ছি, পড়ার পর যখন এগুলো সলভ করতে গেছিলাম সব নিজে নিজে পারছি, জাস্ট এইটা পারি নাই, এটা পারি নাই, এটা পারি নাই, এই জন্য এটা মার্ক করে রাখছিলাম। CH3, এখানে আছে CH3, তারপরে CH2, মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর একটা CH3। কার্বোনিয়ামের ক্ষেত্রে কেন? কারণ এখানে তোমার কার্বোনিয়ামে কি আছে, পজিটিভ চার্জ আছে, অ্যান্ড এখানে মিথাইল আছে। সো পজিটিভ পজিটিভ কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি হবে, বিকর্ষণ করলে কিন্তু স্থায়িত্ব বেশি থাকবে নাকি কম থাকবে? অবশ্যই স্থায়িত্ব থাকবে না,
মানে রিঅ্যাকশন করবে না, সরি স্থায়িত্ব বেশি থাকবে, তারা কিন্তু মানে বন্ধনে টিকে থাকবে না, অর্থাৎ স্থায়িত্ব হয়ে থাকবে আর কি, স্থায়িত্বের কারণের জন্য এটা বেশি। কার্বনীয় আয়নের ক্ষেত্রে এখানে CH3 দ্যাটস মিন এখানে প্লাস আয়ন, এখানে আছে Ra আয়ন, প্লাস আর মাইনাস কি করবে, আকর্ষণ করবে, আকর্ষণ করলে সেটার স্থায়িত্বের ক্রম বেশি হবে আর কি 3 ডিগ্রিতে। আর কার্বন আয়নে যেটা, কার্বন আয়নের ক্ষেত্রে 3 ডিগ্রিতে আছে 3 দিক থেকে মাইনাস, মানে মিথাইল আর গ্রুপ, আর কার্বন আয়নের আছে মাইনাস। সো টোটাল কি হলো, মাইনাসে মাইনাসে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলে সেটা কি হবে, অস্থায়িত্ব হয়ে যাবে, স্থায়িত্ব থাকবে না আর, এই জন্য এটা সবচেয়ে কম, আর 1 ডিগ্রিতে সবচেয়ে স্থায়িত্ব বেশি। এইভাবে মনে রাখতে পারো চাইলে, আর যদি এরকম বুঝতে থাকে তাহলে তো বেস্ট। পেরিওডিক্যাল এবং কার্বোকাটানের ক্ষেত্রে জাস্ট একটা মনে রাখবা, আর বাকিগুলো সব বিপরীত ভাবে মনে রাখা যায়। সালফোনেশন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখানে 2 মোল সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয় সালফার ট্রাইঅক্সাইড HSO4- এবং হাইড্রোনিয়াম তৈরি করে। এই যে SN1 এবং SN2 বিক্রিয়ার পার্থক্য ইম্পর্টেন্ট খুব, এখানে 3 ডিগ্রি বেশি, এই যে 3 ডিগ্রি এখানে কি করবে, আগে বিক্রিয়া দিবে, আর এখানে CH3Cl, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এখানে রিজনগুলো দেওয়া আছে, পরে নেব একটু। এটাও লাগবে। এই যে অ্যালকেন সম্পর্কে কথা বলি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম বিক্রিয়া তুমি ক্লাস 10-এও শিখছিলা, ক্লাস 10 সব ছিল না। এই যে এটা ছিল না, এটা 10-এ ছিল, এটা 10-এ ছিল না, তবুও আমরা 10-এ পড়েছিলাম। সেগুলো কিন্তু লাগবে সব, যেগুলো আমি দাঁড়িয়ে রাখছি সেগুলো মাস্ট বারবার করতে হবে। এই যে এটা খুব একটা লাগে না, অ্যারোমেটিক খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু এলিফ্যাটিক ছিল, এলিফ্যাটিক থেকে অ্যারোমেটিক হয়ে গেছে। সম্পর্কিত তথ্যাবলী যেগুলো কিন্তু আমি বারবার পড়ছিলাম, এর জন্য কিন্তু আমার মনে আছে এখনো। সো বারবার পড়তে হবে, পড়বা ভুলে যাবে, পড়বে ভুলে যাবে, বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু রিয়াকশনগুলো। মার্কোনিক নীতি এবং খারাসের নীতি বা বিপরীত মার্কোনিক নীতি, এখানে পারক্সাইড এফেক্ট হয়, এটা লাগবে। তেল আমরা তাই তেল দেওয়া, অর্থাৎ যেখানে বেশি আছে সেইখানেই ডুববে। ওজনীকরণ বিক্রিয়া ইম্পর্টেন্ট অনেক। ওজনীকরণ বিক্রিয়া কি হয়, ঘর বাড়ি তৈরি হয়। যদি সময় থাকতো আমি তাহলে তোমাদের চিত্র করে দেখাইতাম, বাট সময় নাই, এই জন্য দেখাচ্ছি না। এগুলো যদি পড়ো তাহলে বুঝতে পারবো আরো ডিটেলস। এগুলো পড়ার পর জাস্ট এইটা, এটা এবং এটা সলভ করতে পারলেই তুমি সবগুলো সলভ করতে পারবে, বাকি এমসিকিউ। আর জিএসটিতে যেগুলো আছে ওগুলো তো সব সলভ করতেই হবে, কারণ সামনে তো জিএসটি পরীক্ষা। এই যে এগুলো জিএসটিতে কিন্তু অনেকগুলো আসছিল এই টেবিলটা থেকে। তারপরে এখানে আছে অ্যালকেন সম্পর্কিত তথ্যাবলী, এগুলো আমি সব পড়ছিলাম, তবে দুই একটা পড়ি নেই। কোনটা পড়ি নেই, সবে পড়ছিলাম। এই যে এটা প্রথম দিকে পড়ি নেই, কিন্তু পরে আবার এটা মুখস্থ করছি। এগুলো আগে থেকে পড়া ছিল একাডেমিকেই, এটা একাডেমিকে পড়ছি, এটা একাডেমিকে পড়ছি, তারপর এটা থেকে এটা কিন্তু ইজিলি লেখা যায়। ওজনীকরণ বিক্রিয়া, অ্যালকাইনে নরমালি অ্যাসিড তৈরি হয়, আর অ্যালকেনে জিঙ্ক অক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে,
মিথানল বা অ্যালডিহাইড তৈরি হয়। And সবগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে, একটু পরে নিও। অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশনগুলো মনে থাকা সব থেকে বেস্ট হয় যদি তুমি তোমার নিজের নোটটা পড়ো। যদি নোট করে থাকো তাহলে ওইটা আগে রিভিশন দিবা, তারপর এগুলো পড়বা, মানে এই কনসেপ্টগুলো পড়বা, তাহলে বেস্ট হবে। ঠিক আছে, এগুলো যদি দেখো ভয় লাগতে পারে, এই জন্য নিজে আগে নোটটা পড়বা, নোট পড়ার পর এগুলো পড়বা, ইজি মনে হবে। এই যে হলোফর্ম বিক্রিয়া, হলোফর্ম বিক্রিয়ার জন্য কি হবে, 2 নং কার্বনে অক্সিজেন লাগবেই। 2 নং কার্বনে যদি অক্সিজেন না থাকে তাহলে হলোফর্ম বিক্রিয়া দিবে না। ইম্পর্টেন্ট, এগুলো সলভ করবো অবশ্যই। তো ক্লোরোফর্ম সম্পর্কে তথ্যাবলী, এখানে অনেকগুলো রিয়াকশন আছে। এটা লাগে স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসালডিহাইড, কার্বন বিক্রিয়া, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড অক্সিজেন গ্যাস অ্যান্ড ক্লোরোপিক্রিন, 1 2 3 4, এই চারটা বেশি আছে। এটা খুব একটা আসে না, এটাও আসে না খুব একটা। মেথিলেটেড স্প্রিট, তারপরে পাওয়ার অ্যালকোহল পড়ছিলাম, আমি পরম অ্যালকোহল পড়ছিলাম, বাকিগুলো পড়ে নেই। রেক্টিফাইড স্প্রিট তো লাগবেই, ক্লাস 10 থেকে এটা আছে। এই যে এটা লাগবে, লুকাস বিকারক, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। 1 ডিগ্রি কি করে, কক্ষপথ তাপন করে কোনো বিক্রিয়া দেয় না, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে দিয়ে দেয় 2 ডিগ্রি। আর 3 ডিগ্রি কি হয়, সাথে সাথেই রিয়াকশন করে। এখানে মার্ক করাগুলো সলভ করতে হবে। ফেনল সম্পর্কে কি করতে হবে, ফেনলের যত কিছু রিয়াকশন আছে সব এখানে পড়তে হবে, মানে আমি যেগুলো লিখছি ওগুলো মাস্ট পড়বা, অ্যান্ড এগুলো পড়তে হবে। ঠিক আছে, এটা আমি পড়ি নিই। যে রাইমা টাইমার বিক্রিয়া, রাইমা টাইমার বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। লিভারম্যান বিক্রিয়া ইম্পর্টেন্ট। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। সো এগুলো এখানে যেগুলো নামীয় বিক্রিয়া আছে ওগুলো ইম্পর্টেন্ট, কিন্তু নামীয় বিক্রিয়া নামে আর একটা টপিক আছে এই বইয়ে, ওখান থেকে পড়ে নিলে হবে, শেষের দিকে আছে। ডিহাইড কিটোন, এগুলো লাগবে না, জাস্ট তুমি রিয়াকশনগুলো পড়বো একটু, দেখানোগুলো পড়লেই না। এই যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা, VVI দিছে, ফেলং দ্রবণ এবং টার্মের বিকারক, এই দুটো আসবেই পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষা আসবে, ফেলং দ্রবণ এবং টার্মের বিকারক। এগুলো উপরে যেগুলো ছিল তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, ফেলং দ্রবণ এবং টার্মের বিকারক। ঠিক আছে, এখানে কোন কোন রিয়েজেন্ট ইউজ হচ্ছে, এখানে কোন কোন রিয়েজেন্ট ইউজ হচ্ছে জানতে হবে। এখানে নেই, এখানে বর্ণহীন, এটাই। তারপরে কনসেপ্ট পড়ার পর ওটা সলভ করার ট্রাই করবো। অ্যাসিড, জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিডের জাতসমূহ সম্পর্কে কথা বলি। এগুলো লাগবে না, বাট এখান থেকে এগুলো লাগবে, এগুলো তাও তবু আমি পড়ছিলাম, মনে রাখতে পারলে ভালো। খুব একটা আসে না, বাট এগুলো অবশ্যই করতে হবে। রিয়াকশন কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এগুলো আমি সব পড়ছিলাম, অ্যান্ড এইটা প্রথম দিকে পড়ছিলাম আর পরে পড়ে নেই, কারণ মনে রাখতে অনেক কষ্ট হয় মেডিকেলের জন্য, এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, বাট জিএসটির জন্য অতটা ইম্পর্টেন্ট না।
এটা আমি ঢাবির যখন কোশ্চেন সলভ করছিলাম তখন এগুলো পড়ছিলাম আর কি। সলভ করবো অবশ্যই ডায়াগ্রামগুলো। অ্যান্ড এখানে দুইটা একসঙ্গে আছে, এমিন এবং ডাইজোনিয়াম, মানে অ্যানিলিন এবং ডাইজোনিয়াম লবণ পরস্পর রূপান্তর করা যায়। অ্যান্ড ওদের প্রপার্টিস রিয়াকশন আছে অনেকগুলো, এগুলো কিন্তু অলরেডি পড়া হয়েছে, মেবি না পড়লে আবার এগুলো পড়বা এখান থেকে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু রিয়াকশনগুলো সব লাগবে, আমি সব পড়ছিলাম। অর্গানিক কেমিস্ট্রির যে রিয়াকশন ক্লাসে ওদের অনেক মুখস্থ আর কি, বারবার পড়লে অটোমেটিক মুখস্থ হয়ে যায়। দাগানোগুলো সলভ করলে এগুলো তুমি সবগুলোই সলভ করতে পারবা, ঠিক আছে, কারণ এগুলো কনসেপ্টের মধ্যেই ছিল। এটা হচ্ছে নামীয় বিক্রিয়া, এই নামীয় বিক্রিয়াগুলো কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট। স্যান্টমেয়ার বিক্রিয়া ইম্পর্টেন্ট, গেটারম্যান বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট, গেটারম্যান সুপারম্যান। এখানে ডাইজোনিয়াম লবণ থেকে নাইট্রোজেন সুপারম্যানের মতো দ্রুত বেরিয়ে যায়, মনে রাখার কৌশল দিয়ে দিচ্ছে। কেনিজের রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। কেনিজের রিয়াকশনে কি হবে, একটা অল একটা অ্যাসিডের জাতক। কেনিজের রিয়াকশনের জন্য আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড থাকতে হবে, এটা কিন্তু আসে পরীক্ষায়। এটা লাগবে না। ওয়েকার বিক্রিয়া এটা প্রথম দিকে পড়েছিলাম, পরে আর মনে রাখতে পারিনি, এটা লাগবে। সিপকার বিক্রিয়া প্রথম দিকে পড়েছিলাম, পরে মনে রাখতে পারিনি। অ্যালডোল ঘনীভবন খুবই ইম্পর্টেন্ট, এটা আগে থেকে পড়েছিলাম আমি, এজন্য মনে রাখতে পারছি। অ্যালডোল ঘনীভবন আর কেনিজের রিয়াকশন খুব আসে। তারপরে হচ্ছে এটা পড়ি নেই, এই যে আমি মনে রাখছিলাম যে ইটাডো রেজন মান, ভাই ভাই ইটাডো কি উৎপন্ন হয়, অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, বেনজালডিহাইড। উইলিয়ামসন বিক্রিয়া পড়েছিলাম র্যাক্স প্লাস রুনা, এই যে আর এক্স র্যাক্স আর রুনা, আরও এনে রুনা। আর উইলিয়ামসন মানে র্যাক্স প্লাস রুনা এ মনে করো, এটা কে বলছিল, এসিএস এর ভাই বলছিল এক, ওনার নাম সঞ্জয়। র্যাক্স প্লাস রুনা, মেয়ে ছেলে, বিয়ে দিতেছে উইলিয়ামসন, জাস্ট মনে রাখার কৌশল। রোজেন মানেও কিন্তু ইয়ে হয়, এলডিহাইড উৎপন্ন হয়। রোজেন মানে কিন্তু যে এলডিহাইড উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যালিফেটিক, আর এখানে অ্যারোমেটিক, ইট অর্ডার। যেমন লিখছিলাম যে ইট অর্ডার রেজন মান, ভাই ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই। কার্বোলেমিন বিক্রিয়া লাগবে, খুব সংশ্লিষ্ট আসে মাঝে মাঝে, বাট কার্বোলেমিন বেশি ইম্পর্টেন্ট। ও কৃষ্ণারও লাগবে, রাইমাটাইমিন লাগবে, হপম্যান ক্ষুদ্রাংশকরণ ইম্পর্টেন্ট, এটা করা লাগবে না, কিন্তু হপম্যান ক্ষুদ্রাংশকরণ অনেক ইম্পর্টেন্ট, এই যে প্যারাফিন বিক্রিয়া করার দরকার নেই। তারপরে হচ্ছে হেল আলবার্ট জেলেনস্কি, এটা করতে হবে, এটা আমি পড়ছিলাম যখন ঢাবির রিটার্ন পড়ছিলাম তখন। তবে রেজিস্ট্রের জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ডাউ পদ্ধতি এটা মেডিকেলে আসছিল আমাদের সময়, দেখে রাখবো একটু। বেকার ম্যান ক্রিয়া এগুলো আর পড়ে নেই, পিরিয়ড পেপার ব্যাচেলর তো আগে থেকে জানা আছে। ওকে মোটামুটি শেষ, এগুলোই পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ, যেগুলো দাগানো আছে এবং কনসেপ্টগুলো বারবার পড়ো হয়ে যাবে। অর্গানিক কেমিস্ট্রি নিজের যদি নোট থাকে ওইটা একটু নিজে আগে নোটটা পড়ো, তারপর এখান থেকে কনসেপ্টগুলো পড়ো, দেন এমসিকিউ সলভ করো, হয়ে যাবে। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।